13ই আষাঢ় 1433 শনিবার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমি আজ আয়োজন করেছে দিনব্যাপী সেমিনার সিরিজ। সিরিজের অংশ হিসেবে এখন অনুষ্ঠিত হচ্ছে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস স্মরণে আলোচনা অনুষ্ঠান। এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে বাংলা একাডেমির ফেসবুক পেজে যুক্ত থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের বাংলা একাডেমির পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানে মেলায় হারানো পবিত্র পাগল ও তার খোয়াবনামা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও প্রাবন্ধিক জনাব ফারুক ওয়াসি। প্রবন্ধের উপর আলোচনা করবেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক হাসান আল জায়েদ। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন অনুবাদক ও গবেষক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মোল্লা। আমি এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব আজকের প্রবন্ধকার সভাপ্রধান এবং আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকের দিনব্যাপী যে আয়োজন বিভিন্ন ব্যক্তির স্মরণে যে সেমিনার সিরিজ, আজ এটার শেষ পর্ব। আজ মঞ্চে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কানিজ মোল্লা। এখন তাকে প্রধান অতিথির ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমে আপনাদের সাধুবাদ জানাচ্ছি, আপনারা সবাই এসছেন এবং এই মানে এত ভালো লাগছে আমার যে সব জায়গায় শুধু ভাঙাচোরা তার মধ্যে প্রতি ইতিহাস নিয়ে এই মিলনায়তনটা আছে। এবং আমি জানি না কতদিন থাকবো বা কিছু, বাংলা একাডেমির যারা স্থায়ী কর্মকর্তা কর্মচারী তাদের কাছে একটা অনুরোধ থাকবে এইটা যেন টিকে থাকে। আমাদের যেটা এখন হয়েছে, আমরা যেভাবে আমাদের সমস্ত ঐতিহ্যকে ভেঙে ফেলা হচ্ছে, সেই হিসাবে একদিন মনে হবে কি কেউ যদি আমাদের যে সমস্ত প্রজন্মের লোকরা বিদেশে থাকে, বাচ্চারা, তারা হয়তো একদিন আসবে, এসে তারা যদি দেখে বলবে তোমাদের কি কিছুই ছিল না। তো সেই জন্য আমরা যেন এগুলি একটু রাখি, সেই জন্য চেষ্টা করবো। যাই হোক, যারা আছেন আসসালামু আলাইকুম। বাংলা একাডেমি শুধু না, মানে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের একটা বড় এবং আমার মনে হয় একটা বেসিক এই যে সম্মাননা দেওয়া আমি জানতাম না, এবং আমি জেনে আসলে আবেগিত প্রফুল্লিত হয়েছি। এবং আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে যে আরো কারা আছে, স্বনামধন্য ছাড়া অনেকে কিন্তু আছে বিবৃতে আড়ালে আছে, তাদেরকে কিন্তু টেনে আনতে হবে। এটা কিন্তু শেখ করবে না। আমরা যারা এই প্রোগ্রামের মধ্যে আছি, এর মধ্যে আছি, তার মধ্যে ধরেন আমরা সেই ঘুরুঙ্গামারির একজনকে যদি আসতে পারি, যার অনেক অবদান আছে সাহিত্যে, কিন্তু সে হেলাফেলায় আছে, তাকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে হবে আমাদের কোনো সম্ভাবনা। আমি মনে করি আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে আমি বাংলা একাডেমি পরিচালনা অনুরোধ করবো, এই জায়গায় আমাদের ঢাকা ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি বাংলা সাহিত্যে যারা গবেষণা করে বা স্টুডেন্ট, তাদেরকে একটু আনতে হবে। এবং এই অনুষ্ঠানগুলো যখন হয় তার আগে ঢাকা ইউনিভার্সিটি সহ আমাদের আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ আছে বা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে বাংলার যে ডিপার্টমেন্ট আছে তার সামনে একটা পোস্টার দিয়ে দেওয়া যে অমুক দিন আমাদের এই আমরা এদেরকে সম্মাননা জানাবো। আমার মনে হয় তাদের মধ্যে অনেকেই আছে যারা খুব উৎসাহ নিয়ে আসবে। কারণ আমরা যদি ছড়িয়ে দিতে না পারি, তাহলে তো মানে শুধু অনুষ্ঠান করলাম, মুসলিমের কয়েকজন লোক আসলো, সরকারের এত অর্থ খরচ হচ্ছে, আর মানুষকে তো জানতে হবে যে সংস্কৃতি নিয়ে সরকার এত বেশি চিন্তা করছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যে বিশেষ অনুরোধ যেটা করবো, আমাদের বাংলা একাডেমির ফেসবুক আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট বা ফেসবুক আছে, সেখানে আপনারা আপনাদের যে ইতিবাচক, নেগেটিভও বলেন, কারণ নেগেটিভ না বললে তো শুনতে পারবো না, নেগেটিভও বলেন যে এখানে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এইভাবে করা যায়। আর আমাদের
আরেকটা বিষয় মনে হয় যে আমরা এই সাইডে যারা আছি তারা তো সবাই 50 শুদ্ধ 55 শুদ্ধ। আমাদের জেনজিদের আনতে হলে কি ধরনের কাজ করতে হবে সেটা নিয়ে কিন্তু এখনই আমাদের ভাবার সময়। এবং যারা আমরা বাবা মারা আছি আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তাদের একটা বড় ভূমিকা আছে, ওদেরকে আমাদের এই সাহিত্যের দিকে নিয়ে আসা। আপনাদের কাছে এই অনুরোধ থাকলো, আশা করি অনুরোধে আমরা কাজ করবো। সবাইকে আমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেলায় হারানো পবিত্র পাগল ও তার খোয়াবনামা শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের জন্য কবি ও প্রাবন্ধিক জনাব ফারুক ওয়াসিফকে অনুরোধ করছি। আজকে সভার সম্মানিত সভাপতি, যিনি সঙ্গে আমার শিক্ষক এবং যিনি এই প্রবন্ধের আলোচক, তিনিও একই সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং বন্ধু, এবং আমরা নানান উপলক্ষেই ইয়াস প্রসঙ্গে আমাদের দেখা হয়ে যায়। এটা মনে মনে ভাবতে গেলেও দেখা হয়ে যায় আর সামনাসামনি দেখা হয়। তো আমরা যেহেতু আমি আর ওই প্রবন্ধ পাঠের মতো এই ইয়া না করে একটু ভেঙে ভেঙে তরল করে বলার চেষ্টা করি, যেহেতু মনে হয় এটা খুব সুলিখিত জিনিস হয়েছে। শিরোনামটা আমি পরে একটু বলতে দিয়েছি। মোহাম্মদ আজম, যিনি এই বিষয়ে আরেকজন বিশেষজ্ঞ এবং একই সঙ্গে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক, তাকেও ধন্যবাদ জানাতে হয়। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় এবং আপনাদের সবাইকে। তো আমরা মজার বিষয় হচ্ছে, আমি উপন্যাস তো পড়ি আমরা, তারপর নভেল, উপন্যাস বলতে তো সেবা প্রকাশনী দিয়ে শিখছিলাম ছোটবেলায়, ওটাও উপন্যাস। এখন তো উপন্যাস বলতে আরো ভারী ভারী জিনিস মাথায় ঢুকে পড়ছে। কিন্তু মজার বিষয়, আমি এক অর্থনীতিবিদের বাসায় গিয়ে সাক্ষাৎকার নিতে গেছি আজ থেকে 10-15 বছর আগে। তো দেখি তার লাইব্রেরিতে একটা বই, সেটা হচ্ছে, সবাই আমরা তার অন্য বইগুলো জানি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি সবাই জানি, ঠাকুর দাদারও যে একটা ঝুলি আছে সেটা আমার জানা ছিল না। তারপরে আরো আছে, মানে তার বনের ফলে 4টা তার এই, কিন্তু বইটার প্রচ্ছদে বড় করে লেখা বঙ্গ উপন্যাস, বাংলার কথা। এখন রূপকথাকে আমরা উপন্যাস এখন বলবো না, তো শুরুর দিকে তিনি কিন্তু একটা সম্পূর্ণ কল্প কথাকে উপন্যাস হিসেবে দাবি করছেন। কিন্তু সেই দাবি তিনি আধুনিকতা যত বাড়তে থাকলো তিনি আর কতটা তাল পেলেন না। উপন্যাস একটা গম্ভীর কঠিন বিষয় হয়ে উঠল, কিন্তু ইঙ্গিতটা রয়ে গেল যে উপন্যাসের সঙ্গে কল্পনার একটা গভীর সম্পর্ক আছে। এবং এই কল্পনার বিষয়টা আমাদের ইতিহাসে প্রথমত কল্পনা ছাড়া তো উপন্যাস হয় না, কিন্তু কল্পনাই যে শুধু উপন্যাস সেটা বোধহয় সব ক্ষেত্রে দাবি করা যায় না। তো আমি আজকে কতগুলো বই পাশাপাশি রেখে একটু ইলিয়াসের প্রসঙ্গের দিকে যাব। যেমন ধরা যাক যে বঙ্কিমচন্দ্র আলোচনা আসবে, তার যে আনন্দমঠ এবং দেবী চৌধুরানী, তার যে বিষয় সেটা খোয়াবনামারও ঐতিহাসিক পটভূমি কিন্তু একই। এবং দেখা যাবে যে অনেক লেখক পরম্পরাক্রমে একই ধরনের কিছু প্লট এবং ক্যারেক্টার বা ক্রাইসিস নিয়ে ডিল করেছে। সেটা আপনি দেশভাগের উপন্যাস বলতে খুব কম উপন্যাস পাওয়া যায়, কিন্তু আপনি 30-এর দশকে পুরনো সমাজের ভাঙন এবং আধুনিকতার উত্থান, ভারত স্বাধীন হচ্ছে, আধুনিকতা আসছে, রেল লাইন আসছে, ওই সময় অজস্র উপন্যাস আপনি পাবেন। মানে মোটা থেকে অন্তত 7টা বাংলা ভাষারই গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা বলা যায়, যেটা আপনারা জানেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ওগুলোকেও দেশভাগের উপন্যাস বলি। যেমন তারাশঙ্করের হাসিলবাগের উপকথা, সৈয়দনাথ ভাদুরী ঢোড়াই চরিত মানুষ, অদ্বৈত মল্লবর্মণের তিতাসিকি নদীর নাম, রমেশচন্দ্র সেনের কুরপালা, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তো এই ধরনের, বা অমিয় হোসেন মজুমদারের গড় শ্রীখণ্ড, বরঞ্চ খোয়াবনামার সাথে যদি আলোচনা আসতে পারে হচ্ছে অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজ, বা আরো সাম্প্রতিক যে হাসান নাজিরুল হকের যে আগুন পাখি। খোয়াবনামা এবং নীলকণ্ঠ পাখির খোঁজে দুটো মাত্র উপন্যাস যার পটভূমি পূর্ব বাংলা সম্পূর্ণ, এবং হিন্দু মুসলমানের মিলিত সমাজ, সেই সমাজের টেনশন এবং ভাঙন এবং দেশভাগ পর্যন্ত সেটা যাচ্ছে। অন্য উপন্যাসগুলোতে কিন্তু পার্টিশন, ভারত স্বাধীন হচ্ছে, পার্টিশন আলোচনা, ভারতের স্বাধীনতাই হচ্ছে সেখানে আলোচ্য, কংগ্রেস ক্যারেক্টার সেখানে আলোচ্য, পুরনো যে গোত্রপতি বা পবিত্র একজন মহান লিডার তার পতন হচ্ছে, গোত্র সর্দারের পতন হচ্ছে, সেগুলো হচ্ছে তার বিবেচ্য, নতুন ক্যারেক্টার আসছে।
এই পটভূমির মধ্যে যে এগুলো এক ধরনের আমাদের সামাজিক স্মৃতি বা ঐতিহাসিক স্মৃতি, এগুলো যে অবলম্বন করে উপন্যাসগুলো লেখা হচ্ছে। কিন্তু যিনি প্রথমে এই উপন্যাসটা লিখবেন, তার লেখার যে একটা তদন্ত করা দরকার, যে তিনি একটা অভাববোধ ফিল করছিলেন এবং তিনি এই উপন্যাসগুলো লেখার পিছনে তার ঘোষণা তিনি আগে দিয়ে রাখছেন। সেই আপনি যদি বঙ্কিমচন্দ্রের আলোচনাতে আসেন, তিনি তার যে যখন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা থেকে নবীন বঙ্কিম লিখছেন এবং শেষে যখন তিনি তার যে প্রচার পত্রিকা সে সংখ্যা আসবে, সেখানে একই কথায় ঘুরে ফিরে বলছেন যে বাঙালির ঐতিহাসিক স্মৃতি কই, বাংলার ইতিহাস চাই, নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না। বাংলার ইতিহাস নাই, যাহা আছে তাহা ইতিহাস নয়, তাহা কতক উপন্যাস। তিনি যেগুলো আছে বলে বলা হচ্ছে সেগুলোকে তিনি দাবি করছেন এগুলো কাল্পনিক এবং সেই অর্থে এটা উপন্যাস, এগুলো ইতিহাস নয় এবং আমাদের ঐতিহাসিক স্মৃতি জিনিসটাও নাই। সেটা তিনি একভাবে বলতেও পারেন, কারণ দেখেন ভারতবর্ষের তো ইতিহাস নাই, তো অন্য অর্থে বলা হতো, কারণ তাদের আছে মহাকাব্য, পুরাণ, ইতিহাস বোধ, সময়ের পরিবর্তন, গতিশীলতা এবং সময়ের যে একটা চক্রবদল হয়, এই ধারণা তো ভারতবর্ষীয় যে কালবোধের ধারণা তার ভিতরে ওই অর্থে ছিল না। এটা অনেক পরের মুঘল আমল থেকে দেখা যাবে বিভিন্ন রকম তারিখ লেখা হচ্ছে। আমরা যেমন একটা প্রকাশ করেছি যে তারিখে জুলাই, বিভিন্ন রকম শাসন, ব্যক্তি এবং সমাজ নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইউরোপীয়রা লিখছে, তার আগে মোগলরা ফার্সিতে লিখেছে। তো আমাদের মূল কথাটা হচ্ছে যে আমাদের যেগুলো আছে সেগুলো উপন্যাস, আমাদের ঐতিহাসিক স্মৃতি নেই, আমাদের ইতিহাস রাখে। এবং সেই জায়গা থেকে তিনি তখন আমরা ওই সময় দেখবো যে দুইটো বই ওই সময় বের হচ্ছে। একটা হচ্ছে যে 1880 সালে ভূদেব মুখোপাধ্যায়, তিনি বঙ্কিমের প্রায় সমসাময়িক, তিনি তার যে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস, কারণ ইতিহাস তারও দুঃখের ওইখানে ইতিহাস না, ইতিহাসটা লিখতে হবে। ইতিহাসটা তিনি স্বপ্ন পেলেন, ইতিহাসটা কিন্তু তিনি রচনা করলেন স্বপ্নলব্ধ হয়ে, তার মনোবাসনা থেকে এবং সেটাকে স্বপ্নের আকারে। এরকম অনেক গল্প গাথায় পৃথিবীতে আছে যে পুরোটাই স্বপ্ন থেকে পাওয়া এবং সেইভাবে এটা কিন্তু অন্য জিনিস। তিনি এটা বলছেন একটা হতে পারত ভারত। আমরা অনেক পরে দেখেছি রণজিৎ গুহ বা দিবেশ চক্রবর্তী তারা একটা হতে পারত দেশের কথা বলেন, তখন আমি ওই এক ধারণা যে একটা হতে পারত অন্য এক ভারত, সেই ভারতটা কেমন হতো, সেই ঘটনার বিন্দু হিসেবে তিনি আবিষ্কার করছেন 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধকে। ভূদেব মুখোপাধ্যায়ের বইয়েরও একটা প্রধান বিষয় হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ, যেখানে মারাঠারা ওই সময় তো আওরঙ্গজেবের মৃত্যুর পরে মারাঠারা মোটামুটি দিল্লি পর্যন্ত দখল করে ফেলেছিল, ফলে এক ধরনের মারাঠা শাসন সেন্ট্রালি কায়েম হয়েছে। আর ওই সময় আফগান শাসক তিনি যখন তার সীমান্ত পর্যন্ত মারাঠাদের এড়িয়ে চলে যাচ্ছে, তিনি তখন তার নিজের স্বার্থ এবং ভারতবর্ষীয় আরো কয়েকটা অঞ্চলের মুসলমান শাসক বা মুঘল শাসক তাদের আমন্ত্রণে এসে তিনি অভিযান চালালেন। বিরাট একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধ মারাঠারা পরাজিত হলো, করুণভাবে পরাজিত হলো, ছত্রভঙ্গ হয়ে গেল। এই যে পরাজয়ের বোধ ভূদেবের মনে দাগ কাটছে। তিনি এমন একটা ইতিহাস কল্পনা করছেন যেখানে মারাঠারা পরাজিত হয়নি এবং দিল্লির দরবারে হচ্ছে আর মুঘল সম্রাট স্বেচ্ছায় মহানুভবতার মধ্য দিয়েই শাসন ভার রামচন্দ্রের প্রতিভূ এক পুরুষের কাছে দিয়ে যাচ্ছেন এবং তারা মনে করছে যে সেটাই মঙ্গল এবং রাম রহিম ভাই ভাই ঠিকই আছে, কিন্তু এখন থেকে শাসন করবে হচ্ছে ভারতবর্ষের হিন্দুরা। এটা ভূদেব লিখছেন 1880 সালে। তার কিছু পরে 1904 সালে আমাদের আরেক কবি কায়কোবাদ, আমাদের এই আপনি মুন্সিগঞ্জের থেকে নবাবগঞ্জের দিকে গেলে তার এলাকা পাবেন, তার নামে স্কুল কলেজ আছে, ব্রিজ আছে। তো এই কায়কোবাদ লিখছেন মহাশ্মশান। তার কনক্লুশনও তাই, যে তার কনক্লুশন হচ্ছে যে মহাশ্মশানে মারাঠারা পরাজিত হয়েছে, আফগানরা বিজয়ী হয়েছে, মুঘলরা বিজয়ী হয়েছে সত্য, উভয় পক্ষে যেই রকম মানুষের প্রাণহানি হলো, এটা এই জয় কাউকে সুখী করলো না। ফলে তিনি এটাকে একটা মহাশ্মশানের একটা করুণ জায়গা থেকে তিনি দেখছেন এবং তিনিও মনে করছেন যে আমাদের মনে রাখতে হবে এর আগে বঙ্কিমের আনন্দমঠ লেখা হয়েছে, তিনিও মনে করছেন যে ইংরেজ আসা ভালো হয়েছে, নাহলে হিন্দু শাসনে মুসলমানদের প্রতিহিংসার শিকার হতে হতো। যেমন আনন্দমঠে বঙ্কিম বলছেন যে এখন ইংরেজরা রাজা হইবে, তারপরে আমরা মুসলমান বিনাশ করবো, সেটা পরে আমরা আসছি সেসব জায়গায়। এই যে উভয়েরই
কল্পনার জায়গাটাকে তারা মানে ইতিহাসের সাহায্য না নিয়ে বরঞ্চ ইতিহাসকে উল্টে দেওয়ার একটা কল্পনাটি তাদের মনে প্রধান হয়ে উঠলো, এবং সেই জাতীয় উপন্যাস বা সেই জাতীয় ইতিহাস বা ঐতিহাসিক স্মৃতি তারা রচনা করতে নামলেন। এবং আশ্চর্য বিষয় এটা না যে হচ্ছে মানে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের শেষেও সে একই আকাঙ্ক্ষা, যেটা কায়কবাদের আকাঙ্ক্ষা, যে আনন্দমঠে যুদ্ধে ইংরেজদের পরাজিত করার পর ধর্মগুরু বলছেন কার্য সিদ্ধ হইয়াছে, মুসলমান রাজ্য ধ্বংস হইয়াছে, এখন ইংরেজ রাজা হইবে, ইংরেজ রাজা না হইলে সনাতন ধর্মের পুনরুদ্ধারের সম্ভাবনা নাই। জাতীয় আকাঙ্ক্ষা চরিতার্থতার বাহন হিসেবে বঙ্কিমচন্দ্র ভূদেবের মতোই উপন্যাসকেই বেছে নিলেন। তিনি ঐতিহাসিক স্মৃতিনির্ভর উপন্যাস লিখতে বসলেন। আনন্দমঠ সেই অভিপ্রায় পূরণে সফল। বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনার সূচক হল এই উপন্যাস। ইতিহাসবিদ যদুনাথ সরকার এই কীর্তির জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের জাতীয়তায় দীক্ষার ঋষি উপাধি দেন। সমালোচক অবশ্যই গ্রন্থকে সে সময় সাম্প্রদায়িক জাতীয়তাবাদের বিকাশের বীরমন্ত্র হিসেবে দেখে থাকে। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় যে শিক্ষিত মধ্যশ্রেণীর প্রতিষ্ঠা পায় তার ধর্ম মানের যোগানদাতা ছিল ব্রিটিশ শাসকেরা। জমিদারি ও চাকুরি ছিল এদের প্রতিষ্ঠার সহায়। সুতরাং ইংরেজ শাসন উচ্ছেদ করা তাদের জন্য আত্মঘাতের সমান। প্রথম যুগের জাতীয় চেতনা তাই পরাধীনতার বিরুদ্ধে গেল না। উপন্যাসে এই অভিপ্রায় জানাবার ক্ষেত্র তৈরি হয়েছিল। উপন্যাসের সঙ্গে ইতিহাসের সমান্তরালতাও দেখা যায়। আমি একটু রাজনৈতিক পটভূমি আলোচনা করেই আমরা খবরনামার জগতে প্রবেশ করব। সেখানে হয়তো আমাদের এই যে পবিত্র পাগলের সাথে দেখা হবে, তবিজের বাপ। তো আমরা ওই সময় দেখছি যে সিপাহী যুদ্ধ পরাজিত হচ্ছে, এদিকে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন, গোরক্ষা আন্দোলন হচ্ছে, এবং ওই পটভূমির মধ্যে আনন্দমঠ উপন্যাস আসলো তার বন্দে মাতরম ধ্বনি নিয়ে। জাতীয়তাবাদী আনন্দমঠ ও নীতিবাদীদের এর আগে কিন্তু বঙ্কিম যা লিখছেন তা হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুদের সামাজিক আখ্যান, মৃণালিনী, বা তার আগে লিখতেন হচ্ছে রোমান্টিক মানে ইউরোপীয় যেটা স্যার ওয়াল্টার স্কট বা এদের অনুকরণে লেখা একটা দুর্গ, জঙ্গল, বীরত্ব, শিবলারি, নাইটের মতো কেউ এসে বন্দি রাজকন্যাকে উদ্ধার করবে, এই জাতীয় উপন্যাস লিখছেন। সেখান থেকে তিনি আসলেন সামাজিক আখ্যানে, এবং সেখান থেকে বঙ্কিম তার মূল জায়গায় চলে আসলেন, ওই যে আমাদের ঐতিহাসিক স্মৃতি বই, সেই জায়গা থেকে রচনা করলেন দুইটি, আনন্দমঠ ও দেবী চৌধুরানী। আনন্দমঠের যে ঘটনা সেটা সত্য যে হ্যাঁ ফকির এবং সন্ন্যাসীদের মধ্যে একটা ব্যাপার ছিল, আর দেবী চৌধুরানী নিজেও একজন বাস্তব চরিত্র, যার অন্যতম প্রধান সেনাপতি বা বলি বা প্রতিনিধি ছিলেন ভবানী পাঠক, তিনি সন্ন্যাসীদের নেতা। আর একই সঙ্গে ওই অঞ্চলে আমরা দেখবো আর অনেকগুলো ঘটনা ঘটছে, যে প্রথমত 1760 থেকে 1800 সাল অবধি চলা ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এবং দ্বিতীয়টি রংপুরের দেবী চৌধুরানীর নেতৃত্বে সমসাময়িক কৃষক উত্থান। উভয় আন্দোলন ছিল হিন্দু মুসলিম সামন্ত ও যোদ্ধাদের ঐক্যের প্রকাশ। ইংরেজের ইজারাদারদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে উত্তরবঙ্গের সামন্ত ও কৃষকেরা যে প্রতিরোধ তৈরি করেন তার নেতাদের মধ্যে দেবী চৌধুরানী, তিনি প্রয়াত হন 1784। তিনি ছিলেন বিদ্রোহী ফকিরদের নেতা বন্ধু শাহ বোরহান, তার প্রয়াণ হয় 1787 সালে। ছিলেন সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত কাব্যনাটক নুরুল আল-দিনের সারা জীবনের চর্চিত একজন মুসলিম গোস্বামী নুরুল আল-দিন বাকের। তার দেওয়ান মোহাম্মদ জন ছিলেন সন্ন্যাসীদের নেতা ভবানী পাঠক। এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু ওই সময় কাছাকাছি সময় দেবী চৌধুরানীর গ্রামের পাশের গ্রামের এক লোককবি রতিরাম দাস, তিনি জাগের গান লিখছেন, সেখানে তিনি দেবী চৌধুরানীর এই ঐতিহাসিক স্মৃতিটা রক্ষা করছেন। এবং ওই অঞ্চলে আমরা তারপরে দেখি যে ওই অঞ্চলে অজস্র আমাদের বগুড়ার পোড়াদহ থেকে শুরু করে ভবানী, দিনাজপুরে জয়পুরহাট থেকে শুরু করে একটা বড় রংপুরে অনেকগুলো মেলা হচ্ছে, যে মেলাগুলো হচ্ছে যেমন মহাস্থানগড়ে শাহজালালের সঙ্গে রাজা পরশুরামের যুদ্ধের স্মরণে একটা এখনো ওরস হয়, এবং এখনো সেটাকে একটা উদযাপন হয়, একটা ঐতিহাসিক ঘটনা স্মৃতি হিসেবে মানুষ জনসমাজে চর্চা করছে। তারা বই লিখছে না, তারা প্র্যাকটিক্যালি ওইটা চর্চা করছে। তেমনি এই মেলাগুলো কিন্তু ওই যেখানে হয় বিদ্রোহী নেতার মৃত্যু হয়েছে অথবা সেখানে একটা বড় যুদ্ধ হয়েছে, সেসব অঞ্চলে এটা হচ্ছে, এবং ওই মহড়াগুলো আবার ফেরত আসছে, ঘোর দৌড় হচ্ছে, ফকিরেরা ঘোড়া নিয়ে ছুটে বেড়াচ্ছে। আপনি উত্তরবঙ্গে গেলে স্যারের সাথে একটা আলোচনা আমি বলেছিলাম যে আপনি ওই জিঞ্জির পড়া আপনি ফকিরদের এখনো আপনি মহাস্থানের মেলায় পাবেন, আপনি পোড়াদহের মেলায় পাবেন, ওই একই ধরনের ক্যারেক্টার আপনি এখনো খুঁজে পাবেন, ওই সন্ন্যাসীদেরও পাবেন, ওই ফকিরদেরও পাবেন।
এই যে একটা লিভিং চর্চা ইতিহাসের, সেটা ওই অঞ্চলে মেলার মাধ্যমে চলমান ছিল। এখন বঙ্কিমচন্দ্র বাঙালির যে ঐতিহাসিক স্মৃতি খুঁজছেন, তিনি উপন্যাস রচনার সময় কিন্তু তিনি সেই ঐতিহাসিক স্মৃতির কাছে গেলেন না, লোকস্মৃতির কাছে গেলেন না। তিনি ব্যবহার করলেন আনন্দ মঠের জন্য এবং দেবী চৌধুরানীর জন্য ইংরেজদের যে প্রশাসনিক দলিলপত্র, যেখানে এদেরকে বিদ্রোহী দস্যু চোর হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং সেটার ভিত্তিতে তিনি তার কল্পনা, তার যে জাতীয় আকাঙ্ক্ষা পূরণের যে কল্পনা, সেই কল্পনা তিনি তৈরি করলেন। এইভাবে তার হাতে দিয়ে ইতিহাসের দেবী চৌধুরানীকে গড়া হলো হিন্দু দেবী দুর্গার আদলে। ভবানী পাঠক সেখানে থাকেন জনহিতকারী দস্যু সর্দারের ভূমিকায়। আবার ইতিহাসের ফকির ও সন্ন্যাসীরা সেখানে দেশীয় সামন্তদের সঙ্গে নিয়ে ইংরেজ দস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ করতে। সেখানে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠে দেখা যায় উল্টাটা, যে সেখানে সন্ন্যাসীরা বরঞ্চ মুসলমান ফকিরদের বসতি জ্বালিয়ে দিচ্ছে। এখানে বাস্তবে ফকির আর সন্ন্যাসী যৌথভাবে লড়াই করছে ইংরেজের বিরুদ্ধে, কিন্তু উপন্যাসে তিনি তাদেরকে পরস্পরের সাম্প্রদায়িক ভিত্তিতে কুশলাদের আদলে তিনি দেখান যে তারা এক ধরনের মুসলমান বিনাশের দিকে চলে যাচ্ছে। সুতরাং ন্যারেটিভ যে উপসংহারে থামে, তার আরো একটা রয়েছে রাজনৈতিক মানদর্শিক প্রকল্প। ন্যারেটিভের ট্রুথ আর হিস্টোরিক্যাল ট্রুথ এক হতে হবে তা নয়, কিন্তু কিভাবে হিস্টোরিক্যাল ট্রুথ বদলে গিয়ে উপন্যাসিক ন্যারেটিভে ভিন্ন ধরনের সত্য রচনা হচ্ছে তা বুঝে দেখার বিষয়। সেটাই আমরা আসলে ভাবনামাকে সামনে রেখে এই বুঝে দেখার জায়গাটা আসবো। এবং এই জায়গায় আসতে গিয়ে একটা পদ্ধতি যেটা উপন্যাসিকরা করেন, বঙ্কিমও বলেছেন, ইলিয়াসও বলেছেন, তারা ইতিহাসের একটা ঘটনাকে তারা সেটাকে একটা মিথের পর্যায়ে নিয়ে গেছেন এবং সেই মিথের মধ্যে একটা প্লট তারা খুঁজে পাচ্ছেন। বঙ্কিম খুঁজে পাচ্ছেন একটা সাম্প্রদায়িক প্লট, আর ইলিয়াস খুঁজে পাচ্ছেন একটা মিলনবাদী, একটা সমন্বয়বাদী এজমালি প্লট, যেখানে সবার অবস্থান থাকবে। যে ওই যে মুন্সির জালের মধ্যে দিয়ে যে যেমন মালোপাড়া, কলুপাড়া, মন্ডলপাড়া সব যে একাকার হয়ে যাচ্ছে, প্রকৃতি এবং মানুষ, জীবিত এবং মৃত, জিন এবং হচ্ছে বাঘার মাছ, এবং ওই জিনই বাঘার মাছদের পাঠায়। সেই বাঘার মাছটা কখনো ওই যখন সন্ন্যাসীর স্থানে মেলা হবে তখন ওই জিনি কিন্তু পাঠাটা পাঠায়, যে পাঠাটা ওখানে বলি দেওয়া হবে। ফলে এই যে একাকার এজমালি প্লট, সেটাও কিন্তু জনসমাজের লোকস্মৃতির মধ্যে আছে। ইলিয়াস ভর করছেন এটার উপর, বঙ্কিম ভর করছেন অন্য একটা ঘটনা, মানে বিপরীত চরিত্রের উপর। এখন এটারই একটা চমৎকার, আমরা একটু আগে দেখলাম যে সেখানে বলছে যে তারা কালী মানে দেবী চৌধুরানীকে দুর্গা হিসেবে বানিয়ে তুলছে, অথচ দেবী চৌধুরানী লড়াই করছেন ইংরেজদের বিরুদ্ধে, লড়াই করছেন আরো বড় সামন্ত শাসকের বিরুদ্ধে, যেটা নাটোরের রানী ভবানীও কিন্তু একই কাজই করেছিলেন। তার লড়াই অন্য দুষ্ট সামন্তদের বিরুদ্ধে, দুষ্ট জমিদারদের বিরুদ্ধে, এবং ইংরেজদের যে ইজারাদার যারা কর আদায়ে নির্যাতন করতো তাদের বিরুদ্ধে। ফলে আপনি এই অর্থে যদি দেবী চৌধুরানীকে যে রক্ষণকারী ভূমিকায় দেখেন তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে হিংসাত্মক, দেবীকে একটা হিংসাত্মক ভূমিকায় ফেলে দেওয়া। দেবী তো রক্ষাকারীর প্রতিমাটা আমরা সেখানে পাচ্ছি না। এটা খবরনামার মধ্যে একটা জায়গায় খুব চমৎকার ভাবে আছে। সেখানে যখন একটা সাম্প্রদায়িক টেনশন, দেশভাগ চলে আসবে এরকম একটা অবস্থায় খবরনামা উপন্যাসে জমিদারের আড্ডায় হাজির হয় ভবানী পাঠকের ভক্ত কেষ্টপাল। সেখানে কোর্ট, নায়কবাবু নিচু গলায় উপদেশ দেয় কামারদের, এখন আমাদের এক হওয়া দরকার। জমিদার বাবু এখন থেকে সন্ন্যাসীর স্থানে দুর্গা পূজা করবে, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল হিন্দু মিলিত হবে, মুসলমানদের জায়গা সেখানে হবে না। এ কথা শুনে কেষ্টপাল প্রতিবাদ করে, কিন্তু পুরাদোহারে মেলার এটিকার মুসলমান সকলেই আসে। গোলাবাড়ি থেকে পুরাদোহা মেলার সন্ন্যাসী স্থান পর্যন্ত ঘোরদৌড় হয়, তার শহরে তো ব্যাপক মুসলমান, তো সন্ন্যাসীর মেলার তো সব মুসলমানই আসে, এবং সেখানে যে ঘোরদৌড় হয় তারাও সব শহরেই তো মুসলমান। তাহলে সেখানে কেন মানে মুসলমানরা আসবে না সন্ন্যাসীর স্থানে? আনন্দমঠ পড়া আর আনন্দবাজার পত্রিকার ভক্ত নায়কবাবু বলেন, কিন্তু উপন্যাসে উল্লেখ আছে যে তুমি তো আনন্দমঠ পড়ো না, তুমি বুঝলো কিভাবে? বলছে কামার পাড়া কামারকে নায়কবাবু ধমক দিচ্ছে, কিন্তু সন্ন্যাসীরা তো ছিল মুসলমানের শত্রু, সে খবর রাখো না বাবু, তুমি বেশি জানো। সতীশবাবু আনন্দমঠ পড়ার জ্ঞান থেকে কেষ্টপালকে ধমক দেয়, সন্ন্যাসীরা মিলেচ্ছদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল, তা জানো? আনন্দমঠ করেছিল। কিন্তু কেষ্টপাল তো অন্য ইতিহাস জানে, সে প্রতিবাদ করে বলে, হামাগুড়ে ভবানী সন্ন্যাসী সেনাপতি আছিল এক পাঠান, ফকির বন্ধুষা আছিল ফকির রাজা, আর সন্ন্যাসী দলের রাজা আছিল ভবানী সন্ন্যাসী। এখন এই যে দুই শ্রেণীর লোকের মধ্যে দুই ইতিহাসের যে বিরোধ হচ্ছে, খবরনামার মধ্যে
আনন্দমঠে বর্ণিত ইতিহাসের খণ্ডন করছে সন্ন্যাসীর স্থানকে দুর্গাদেবীর স্থান বানানোর রূপকে। আনন্দমঠের বৈরিতার বিপরীতে দেখানো হচ্ছে ইতিহাসের ফকির সন্ন্যাসীর মৈত্রীকে, আর বাস্তবে চলছে পোড়াদহের মেলা হিন্দু মুসলমানের একত্র উদযাপন। খেয়াল করলে দেখা যাবে খবনামা ও আনন্দ মঠের বিষয় একই। দুটি সম্প্রদায়, তাদের মধ্যকার নিপীড়িত জনের সংগ্রাম, তাদের ভাব ভালোবাসা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গ। আমাদের একটা অতীত আছে যা গল্প হয়ে গেছে গল্পের মধ্য দিয়ে, তারপর তা হয়ে গেছে ইতিহাস। এই ইতিহাস বিভক্ত ও স্ববিরোধী এবং হিংসাত্মক। খবনামার ইতিহাসে শুরু হতে হয় তাই আরো আগে কোন এক মিলনবাদী ঘটনায়। সেই মিলনের স্থান হলো পোড়াদহের মেলা। মেলায় জাত পরিচয় মুছে যায়। বাকি বলতেছেন যে মেলার মধ্যে জাত মানে হায়ারার্কি ভেঙে যায়। মেলা একটা মানে জাত ধনী গরিবের হায়ারার্কি ভেঙে যায়। সেখানে সেই ঐতিহাসিক স্মৃতি বুকে নিয়ে পবিত্র পাগলের বেশে ঘুরে বেড়ায় তনুজের বাপ। তার জীবন ও মৃত্যু সে হারানো মিলনের দোতক হয়ে বেঁচে যায়। কিন্তু আনন্দমঠে মিলন মেলা পরিণত হয় ভাতৃঘাতী সাম্প্রদায়িক হিংসায়। এজন্যই খবনামা হলো আনন্দমঠ উপন্যাসের অ্যান্টিথিসিস বা খণ্ড। এটা ইলিয়াস নিজেও উন্মত বলেছেন, ফলে এটা আমরা যদি তার উপর চাপাই এটা দোষ হবে না, কারণ উনি নিজে মনে করতেন যে এই ঘটনা অবলম্বনে আমাদের একটা উপন্যাস লেখা দরকার। এখানে আনন্দমঠের এই বিভাজনের কল্পনাটাকে তিনি থেকে দিতে চেয়েছেন একটা মিলনের কল্পনা দিয়ে। একদিন একটা বিরাট লড়াই হয়েছিল। সে লড়াইয়ে পরাজিত ছত্রবঙ্গ সেনাদলেরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল উত্তরাঞ্চল জুড়ে। মানে মূলত পলাশী যুদ্ধের পর এই ছত্রবঙ্গ সেনাদল তারাই কিন্তু আসলে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছিল। এমনকি যে গাজীপুরের জঙ্গলবাড়ির ভেতরে আশ্রয় নেওয়া, উত্তরবঙ্গে চরাঞ্চলে দূর দূরান্তে, এবং তারা বহুকাল কিন্তু ওই ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পরেও কিন্তু অনেকদিন কিছু চেষ্টা চলেছিল। তো সেরকম একটা চেষ্টা কিন্তু ফকির এবং সন্ন্যাসীরা তারা এই পলাশী যুদ্ধের পরে তারা বহু কাল সেটা তারা জারি রেখেছিল। আমি যেটা আমি আগে বললাম, সেই চর্চা বা সেই লড়াইয়ের প্রতিরোধের একটা স্মারক বা আর্কাইভ হচ্ছে এই মেলা। এটা শুধুমাত্র একটা গ্রামীণ উৎসব না, এটা লোক সমাজের মধ্যে ওই স্মৃতিটাকে তারা জীবন্ত করে, ওইটাকে আবার পুনর্মঞ্চায়ন করে বা পুনরাভিনয় করে, আবার ওই শেকল জিঞ্জির দিয়ে ঘোরা নিয়ে ছুটে। এই লড়াই হচ্ছে মহড়া, যে অতীতের লড়াই হচ্ছে তার মহড়া, ভবিষ্যতে যে আবার লড়তে হবে তারও একটা ডাক তারা এইভাবে জারি রাখে। এভাবে ইলিয়াস খবনামা উপন্যাসের মধ্যে রেখে দেন আরেক ঐতিহাসিক সময়ের স্মৃতিটা ঔপনিবেশিক দখলদারির বিরুদ্ধে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহে। খবনামার বুনিয়াদ এই ঐতিহাসিক স্মৃতি। এবং খবনামার মধ্যে কিন্তু খবনামা যে ৩০-৪০ সময়ের পূর্ব বাংলার আলদরিদ্র কৃষকদের সঙ্গে জোরদার এবং জমিদার এই তিনটা ক্লাসের মধ্যে যে দ্বন্দ্ব টানা পড়েন, তার মধ্যে তার ইত্যাদি সমাজ রাজনীতি, তার তলে কিন্তু প্যারালাল আরেকটা কাহিনী চলছে, যেটা মার্কেজের শতবর্ষের নিঃসঙ্গতার মধ্যে যেমন ওই সংস্কৃত ভাষার একটা পুঁথি, ওই ওর নাম কি সে যেমন উদ্ধার করে, মানে গ্রন্থের ভেতরে গ্রন্থ, কাহিনীর ভেতরে কাহিনী। এখানে সে কাহিনী হচ্ছে তনুজের ব্যাপারে বলা অথবা বৈকুণ্ঠ গাওয়া যে শ্লোক, মুন্সির শ্লোকের মধ্যে দিয়ে ওই সন্ন্যাসীর যে দেহ পতন হলো এবং এই জলে যে সন্ন্যাসী নেমে গেল, এই যে ট্র্যাজিক স্মৃতি, মানে কারবালার মসজিদের মতোই বৈকুণ্ঠ পালের ওই সন্ন্যাসী ভবানী পাঠকের স্মৃতিতে ওই অঞ্চলে এই শ্লোকগুলো কিন্তু আরেকটা কাহিনী। ফলে ইলিয়াস এখানে কয়েকটা লেভেল, একটা হচ্ছে তার সচেতন লেভেলে আধুনিক লেখক হিসেবে তিনি আবার ওই মন নিয়ে যে পুঁথি ইত্যাদি পেয়েছেন সেগুলোকে ব্যবহার করে তিনি আবার ওই, তার মানে দাঁড়াচ্ছে যে তিনি আসলে প্রথম না, ওইটার বিরুদ্ধে ন্যারেটিভ সিপাহীযুদ্ধে পলাশীর পর থেকেই জানিয়েছিল, নাইলে এই শ্লোকগুলো কারালে। তো এই তিনটা ইলিয়াস তখন এই পুঁথি, শ্লোক, স্বপ্ন এগুলোকে কিন্তু তার পাশে নিয়ে দাঁড়াচ্ছেন একটা উচ্চবর্গীয় একটা সম্প্রদায়বাদী রাষ্ট্র প্রকল্প বা জাতি প্রকল্পের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে দেখলে মানে তারা, মানে আপনারা এই পটভূমিটা যদি আমরা পেছনে রাখি, রেখে এখন আমরা যদি আমরা যে মূল ইয়ার মধ্যে যাই, তাহলে দেখবো যে আমাদের উপন্যাস অনেক বেশি মৃত্যুতাড়িত বা পৃথিবীর উপন্যাসও হয়। এখানে মার্কেজের শতবর্ষের নিঃসঙ্গতা শুরু সাদা বরফ আর কালো বরফ দিয়ে, যখন তাকে ফাঁসিতে প্যারিস স্কোয়ারের সামনে দাঁড় করানো হচ্ছে, তখন সাদা ও কালো বরফের স্মৃতি তার মনে আসে। মুস্তফা সিরাজের অনেক মানুষের শুরু দৃশ্যে পদ্মার অপর পারে দেখা যায় সাদা দিন আর কালো দিন। অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজের শুরুতে আমরা সোনালী বালি নদীর চরে তরমুজ ক্ষেত পাহাড়ে দেখবো জমিদারের মাথা বান্ধা বিষম শেখকে।
খবনামা শুরুর বাক্যে তমিজের বাপ তার আদিবাসী শরীর নিয়ে গাদায় পা ঘেঁটে আসমানের মেঘ তাড়িয়ে বিদ্রোহী ফুকি করে জায়গাটা পড়া যায়। পায়ের পাতা কাদা একটুখানি গেঁথে যেখানে সোজা হয়ে দাঁড়িয়ে গলার রক টান টান করে যতটা উঁচুতে তাকিয়ে গাঢ় ছাই রঙের মেঘ তাড়াতে তাড়াতে তমিজের বাপ কালো কুচকুচে হাত দুটো নাড়ছিল। ওই জায়গাটা ভালো করে খেয়াল করা যায়। এইটা নিয়ে আমাদের একজন কথা সত্যি প্রস্তুত করেছেন তিনি কোনো উপন্যাসে ওই জায়গাটা কেন ভালো করে খেয়াল করা দরকার তার উত্তর নাকি পান নেই। তো যাই হোক সেই উত্তরটাও আমরা এখানে দেখার চেষ্টা করবো যে যেমন মহৎ চলচ্চিত্রের মতো মহৎ উপন্যাসের শুরুর আবহ সমগ্র কাহিনীর সারার একটা ইশারা দেয়। শুরুর দৃশ্যটা কিন্তু পুরো কাহিনীর একটা ভাব জাগিয়ে রাখে, কিন্তু ওই জায়গাটা ভালো করে খেয়াল করা দরকার কেন সারা উপন্যাসে এর সত্যিই সরাসরি কোনো জবাব নাই। বাক্যটা জাদুকরি বটেই, কিন্তু এর ব্যবহারের উদ্দেশ্য মনে হয় ভিন্ন। যেন ইলিয়াস শুরুতেই মনে একটা ধাঁধা ঢুকিয়ে দিলেন। খবনামার এক একটা পৃষ্ঠা পড়া হয় আর মনে ঘাই মারে ধাঁধাটা, ভাবতে বাধ্য হবেন পাঠক কি এই সামান্য কথাটার উত্তর। আসুন আবার করি শুরু সেই রহস্য দেখানোর কথা। কোন জায়গাটা খেয়াল করা দরকার, কেন দরকার? তমিজের বাপ তাকিয়েছিল কাতলার বিলের উত্তর সেখানে পাকুর গাছে পাতা মুন্সির আস্তানার দিকে, কিন্তু সে দাঁড়িয়েছিল কোথায় সেই জায়গাটা ভেবে বের করতে হয়। অনেক পরে যখন মণ্ডলের বেটার ইটের ভাটার চুল্লি বসানোর জন্য মুন্সির আরস সমেত পাকুর গাছটা কাটা হবে, তার আগে বিলের চোরাবাড়ির যে জায়গাটায় তমিজের বাপ তলিয়ে যাবে, এটা কি সেই জায়গা? নাকি উপন্যাসের শেষ দৃশ্যে তমিজের বাপের নাতনি শিশু সখিনা মোষের দিঘির পাড়ে উইডিবির কাছে যে জায়গাটা দাঁড়িয়ে জোনাকের আগুনে চাঁদের হেসেলে আউশের রাঙা চাল রান্না করতে দেখে, এটা সেই জায়গা? এটা কি তমিজের যে বউ তার যে মেয়ে যে সখিনা যে শক্ত মাটিতে দাঁড়িয়ে চাঁদের হেসেলে ভাত রান্নার রক্তিম চাঁদের হিসেবে ভাত রান্নার ইয়া পায়, নাকে ভাতের গন্ধ পায়, এটা সেই জায়গা না যে জায়গায় তুমি চোরাবালি তলিয়ে হারিয়ে গেছে? ওই জায়গাটা কিন্তু আর উপন্যাসে শনাক্ত করা সম্ভব হয় না, ওই জায়গাটাই হারিয়ে গেছে, কারণ সেখানে ইটের ভাটা হয়ে গেছে। ফলে ইলিয়াস যে একটা সত্যি প্রশ্ন করে দিলেন যে তমিজের বাপ হারিয়ে গেল, সেই জায়গাটা কোথায় হারালো? শেষ চক্রে দৃশ্যটা পূর্ণ হয়। ফুলজান দেখে, আচ্ছা এই অংশটুকু আমরা বর্ণনা করেছি, এবং সেইখানে দাঁড়িয়ে সে অদৃশ্য কারো কাছে নালিশ করে, ভাত খাবার দাবি জানায়। দাদি কুসুমের মতো বাতাসে নাক শুকে মিহি ও কড়া সব ধরনের গান খায়, আর মাথার ভেতরে বিদ্যুৎ করে ঢুকে যায় চোরাবাড়িতে গান উছড়ানো তমিজের বাপ মারফত ফকির চেরাগালি শ্লোক। এই দুই জায়গায় এক নয়। তমিজের বাপের মতো ঘুম ঘুরে ঘুরে বেড়ায় না বালিকা সকিনা, কিন্তু দুজনেই অদ্ভুত আদিভৌতিক উপায়ে শব্দের ঘরে নিঃশব্দ করে বসত করে বেজনা সে অচেতন মন, অথবা পাকুর গাছের মুন্সি, কিংবা জোনাকির হেসেলে ফুটতে থাকা রক্তাক্ত চাঁদে দেখতে পায় তেভাগার মাঠে গুলি খাওয়া তার বাপ তমিজের রক্তের চোখ, আর কথা বলে অদৃশ্য কারোর সঙ্গে। জায়গাটা খেয়াল করা দরকার, যেহেতু তুমি সেখানেই তমিজের বাপ চোরাবাড়িতে ডুবে মরেছে, যেহেতু সেখানেই তমিজের বাপের ওয়ারিশ তমিজ ফুলজানের কন্যা সখিনা শক্ত মাটিতে এমন শক্তভাবে পায়ে দাঁড়িয়ে যাবে যে ফুলজান মেয়েকে আর নাড়াতে পারে না। দুটো জায়গায় এক না। তমিজের বাপ থেকে তমিজের সখিনা পর্যন্ত শতবর্ষের এক জীবন রেখা, সেই শতাব্দীর গায়ে আবার বিগত শতাব্দীর ফকির সন্ন্যাসী বিদ্রোহের পারলিক স্মৃতি আস্ত। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। ব্রিটিশ গিয়ে পাকিস্তান এসেছে, অনিশ্চের সংগ্রামের জখমি দাগ আর জমি জলায় গজানো মায়ার শেকড় বাকড় বিস্তারিত হয়েছে। খবনামা উপন্যাসের আকাশ সাতটা, পাতাল যে কয়টা কে জানে। এক আকাশে মুন্সি হরিয়ার পাখি হয়ে ওড়ে কামারপাড়া থেকে মন্ডলপাড়ায় হিজরত করা সাদা বকের দল, যে আকাশের আলস থেকে ছড়ানো জালের ভেতর বিলের চারপাশে গ্রামগুলি ঘুমের ভেতর মাঝিপাড়ার বালকের মতো একটানা নিঃশ্বাস নেই। এক পাতালের চোরাবালিতে তমিজের বাপ মরে পড়ে থাকে, মাঝে মধ্যে নাতনিকে উস্কাতে আলেয়ার আলো জ্বালে, অথবা জোনাকিদের হিসেব জ্বালিয়ে ভাত রাঁধে। আরো তলায় গেলে বিলের গভীরে মরার পরে গজার বা বাঘার মাছে রূপান্তরিত হওয়া মুন্সির নিহত সেপাইদের স্থান। চিলেকোঠার সেপাই থেকে খবনামা, দুই জগতের রূপান্তরের লীলাখেলা দেখা ও দেখানো ইলিয়াসের অনেক মজা। এখানে তার কয়েকটা কথা বলা যায়, সেটাতে আমি শেষ করব। যেমন পবিত্র পাগল, আমাদের রবীন্দ্রনাথের ওই গল্পে ঘৃত পাষাণে এক পাগল আছে যে ঘুরে বেড়াচ্ছে। গ্রামে তো একটা গ্রাম্য ইডিয়ট, একটা কথাই আছে, ভিলেজ মানে পুলিশ একটা কথাই আছে, থাকেই। কিন্তু রুশ উপন্যাসে বাতিল বলছে যে তিনটা চরিত্র কার্নিভালের পরিস্থিতির ভিতরে, মেলার ভিতরে বা উপন্যাসের জগতে তিনটা চরিত্র, একটা হচ্ছে দস্যু রোগ, একটা হচ্ছে দ্য হোলি ফুল, আর একটা হচ্ছে দ্য ক্লাউন। এখন
ক্লাউন আর দস্যুর কথা আমরা আপাতত বাদ দিই। এই যে হোলি ফুল, পবিত্র পাগল, যে ক্ষমতার সামনে যে কোনো কথা বলে ফেলতে পারে, যে এবং সেই পাগলগুলি এই কথাগুলো বলার পরে তার শাস্তি হয় না, কারণ সে তো পাগল, এবং পাগলগুলি পাগলের কথা দামও থাকে না, কিন্তু সত্যটা বলা হয়ে যায়। তুমি যদি ভাবি সেরকম একটা পবিত্র পাগল, তুমি যদি ভাবের এই মন, সেই মন তো আবর। উপন্যাসে আছে যে আবর বেটা, আমাদের বগুড়ার ভাষায় আবর বলে হচ্ছে নির্বোধ বোকাশোকা লোককে। আবার আরেকটা অর্থ পাওয়া যায় যে আমাদের অসম বা ভুটিয়া ওসব অঞ্চলে কিছু লোকজন, তাদেরকে আমাদের অঞ্চলে মানে এই বাংলার লোকজন, সমতলের লোকজন আবর বলতো, মানে যারা একটু দুর্বোধ, নির্বোধ এবং দুর্বোধ দুটো একই সঙ্গে যারা সুবোধ নয় বুঝি। তো এই আবর তুমি যে বাপের চলাফেরা মর্ম বোঝা সবার পক্ষে সম্ভব হয় না। আবার সে এমন সব কথা বলতে পারে যা অন্যরা বললে ক্ষমার অযোগ্য হতো। রুশ সাহিত্যতাত্ত্বিক মিখাইল বাখতিন উপন্যাসকে কার্নিভালেস বা মেলার সাথে তুলনা করেছে। মেলায় সামাজিক অবস্থান উল্টে পাল্টে যায়, নীতি নৈতিকতার বাঁধন আলগা হয়, সামাজিক উঁচু ভেদ আবছা হয়ে যায়। সেই মেলার মধ্যে বাখতিন তিন ধরনের লোক পেতেন, এই যে বললাম যেটা পবিত্র পাগল, ভাঁড় আর দস্যু। রূপক উপন্যাসে বিশেষত দস্তয়েভস্কিতে ওই পবিত্র পাগলেরা সমাজের মুখোশ উন্মোচন করে, অথবা এমন চাপা করা সত্য তুলে ধরে যা অন্য কারোর জন্য শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যে মানুষ আবর, পাগল বা দরবেশ, বাংলা সিনেমায় কিন্তু এই পবিত্র পাগলেরা ব্যবহার হয়, কিন্তু দরবেশেরা যে সত্যিটা বলে ফেলে, তার মুখ থেকে সত্য উচ্চারিত হলে দোষ নেই, কারণ লোকটা তো পাগল। খবরনামার জগতে সেই পবিত্র পাগলের ভূমিকা দেখতে পাই দমিজের বাবুকে। সে আমাদের সামষ্টিক স্মৃতির মতোই আধা জাগর আধা ঘুমন্ত, তার বসবাস প্রকৃতি ও ইতিহাসের অন্য কোনো মাত্রায়। যেমন খবরনামার তমিজের বাপের যে সময়, সেটা ঐতিহাসিক সময় নয়। সেই সময়ে বর্তমানে জমির লড়াইয়ের সাথে মুন্সি বায়তুল্লাহ বা ভবানী পাঠকের সময়ের বিচ্ছেদ করে না। খবরনামায় কৃষক চৈতন্যের যে রূপান্তর দেখি, সেখানে ইলিয়াস দেখান স্বপ্ন শাসিত কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়ানো এক জীবন। সেই স্বপ্ন ফকির বন্ধু সাহেব অনুচর মুন্সি বায়তুল্লাহর প্রতিশ্রুতিও যেমন, আবার পাকিস্তান প্রাপ্তির আশাও তেমন। মুন্সির প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু মুন্সিকে দেখা যায় না। মাঝিপাড়ার মাঝিরা দেখে রাতের বেলা কাতলাহারের বিলের উত্তর সেখানের কাকুর গাছ থেকে ছড়ানো মুন্সির জালের মধ্যে বিলের এপার ওপার, মাঝিপাড়া, জেলেপাড়া, উলুপাড়া সব একাকার হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে বাস্তবে নয়, স্বপ্নে এমন মিলন সম্ভব। এমন একটা সময় বা সমাজ থাকবে যেখানে এই জিনিসগুলো আলাদা থাকবে না। এই একাকার করবার মধ্যস্থতা করে ইতিহাস থেকে মিথের অবয়বে আসা এক চরিত্র। সে বর্তমানে নেই, মৃত, ইতিহাসের অংশ, এবং সে কিংবদন্তির চরিত্র। আধুনিক যুক্তিশীল মনে তার অস্তিত্ব নাই। খবরনামার জগৎ মিথ, পুরাণ ও লোকস্মৃতির যেন সম্প্রসারণ। মানুষ, প্রকৃতি, দৃশ্য অদৃশ্য, হাজির ও গায়াবী, আধুনিক ও প্রাগাধুনিক, রাষ্ট্র ও সমাজ, ঔপনিবেশিকতা ও তার বিরোধী সত্তা, এরকম অজস্র বিপরীতের মিলন ও সংঘাতের মানবীয় অভিব্যক্তি ধারণ করে খবরনামা। খবরনামায় অন্য কল্পনা ঠাঁই পায়। মহা ইতিহাস, মহাপুরাণ, মহাধর্ম ও মহামিত ও মহাপ্রগতির আখ্যানের বিপরীতে আমরা পাই ছোট ইতিহাস, লোকপুরাণ, লোকধর্ম, লোককিংবদন্তি ও লোকায়তন মুক্তি আকাঙ্ক্ষার স্পন্দন। খবরনামা নিজেই সেই জগৎকে প্রতিষ্ঠিত করে, তার উপস্থিতির সাক্ষ্য দেয়। নিম্নবর্গে সেই বস্তিমানতার সাক্ষী খবরনামা। এখানে আমি যে এই কিশোর চৈতন্যের রূপান্তরের অংশটা আমি না পড়ি, এই জায়গাগুলো আমরা আগে বলেছি। খবরনামা আরো যে একটা পবিত্র পাগলের পাশাপাশি যেগুলো আগে আমি বলি নাই, এবার আরো একটা বিষয় উল্লেখ করে আমি শেষ করি। যেমন একটা ঐতিহাসিক ভাবকল্প যেটা আমরা দেখলাম যে খুদিয়ার বঙ্কিম, তাদের যে ভাবকল্প, সেটার জায়গায় তিনি অন্য একটা ভাবকল্প আনলেন। তেমনি আপনি অন্য যে জগৎটা আমাদের এই উপন্যাসে, আমাদের বাংলা উপন্যাসে তেমনটা আসে না। যেমন যমুনা পাড়ের চেংটু গভীর রাতে শুনতে পায় নদী থেকে আসা ঘোড়ার ঘুরের শব্দ। খবরনামার মাঝিরা পূর্ণিমা রাতে বিলে সাঁতার কাটতে দেখে কখনো বাগান মাছ আর কখনো ভেড়ায় রূপান্তরিত হওয়া মুন্সির নিহত সেবাইতে। চেংটুই যেন আরো বিকশিত হয়ে ফিরে আসে, চিলেকোটা সেবাই চেংটুই যেন আরো বিকশিত হয়ে ফিরে আসে খবরনামার তমিজের মধ্যে। জীবিত খিজিরের স্বভাব খুঁজে পাই তমিজে, আর মিলিটারি গুলি খাওয়া খিজির যেমন বিদ্যুতের তারা তারা ছুটি পথ দেখায় সেই ওসমান, তেমনি গোড়া সেবাইদের গুলি খাওয়া মুন্সির পাগল গাছের মাথায় যে বসে হুঁশিয়ার করে কাতলাহারের জনপদকে। যমুনা থেকে করতোয়া ও বাঙালি নদী, যার আরেক নাম মহিষাবান, তা গিয়ে মিশেছে খবরনামার কাতলাহারের বিলে, যার পারে বসে পোড়াদহের মাছের মেলা, যে মেলায় বিশাল বাগান মাছেরা বিক্রি হয়, যারা নাকি ছিল ফকির বন্ধু সাহেব শিষ্য মুন্সি বায়তুল্লাহ বিদ্রোহী ফকির। তো আমি একটা ছোট গল্প বলে শেষ করি, বাকি করার দরকার নেই, এখানে কবিতা, শ্লোক ইত্যাদি আছে। যেমন এটা সাহিত্য আলোচনার বাইরে,
যে ইলিয়াসেরও তার সাথে দেখা হয়েছে কোনো জানি না, কিন্তু আমি আজ থেকে প্রায় 20 বছর আগে এই সারেকান্দি বগুড়ার এই ঘটনার এলাকার পাশ দিয়ে যেতে যেতে পুরনো একটা জমিদারি আমলে, সম্ভবত রবীন্দ্রনাথের জমিদারি আমলের একটা ব্যাংক, একটা দোতলা ঘর, মানে নিচে একটা ঘর উপরে একটা ঘর, এই ছোট্ট একটা দোতলা, ওটা এখন পরিত্যাগ ব্রিটিশ আমলে। ওই ওই যে পুরানা দালান, তাতে হেলান দেওয়া একটা ছাউনি দিয়ে, পাশে বাতার ছাউনি দিয়ে একটা চায়ের দোকান, সেখানে লোকজন চা খাচ্ছে। তা আমরাও বসলাম, একটু করে দিকে একটা লোক আসছে, তার এই গেরুয়ার মতো ওই পোশাক এবং তার সারা গায়ে জিঞ্জির, মুখে দাড়ি, একটা হাতে পানটি, ওই যে মুন্সির পানটি, আর একটা হাতে হচ্ছে তার যে ঘট পিতলে, যেটা দিয়ে সে ওখানে এসে আর কিছুই বলে না, সে শুধু ঘরটা এগিয়ে দেয়, ওখানে তাকে চা দেওয়া হয়, সে চা খায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন আশপাশের লোকজন বলে যে উনি কথা বলেন। কেন কথা বলেন না? উনি ওই যমুনার মাঝি ছিল, তার বাবার সাথে অল্প বয়সে সে মাছ ধরতে যায়, গিয়ে কিভাবে যেন নদীর তলদেশে জালটা আটকে যায়। সাধারণত তাই হয়, তখন একজনকে ডুব দিতে হয় জালটা খোলার জন্য, এবং সে ডুব দেয়। ডুব দেওয়ার পরে সে বহুক্ষণ ওঠে না, আমার একটা সময় সে ভেসে ওঠে। ভেসে ওঠার পরে সে হয়তো এমন কিছু দেখে, এমন কিছু প্রত্যক্ষ করে যে সে আর নির্বাক হয়ে যায়, সে আর কোনোদিনই আর কথা বলে না। কারণ তারপর থেকে সেই ফকিরের বেশে বা এই সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়ায়, সে খালি পায়ে দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। বলে যে সিরাজগঞ্জ পর্যন্ত নাকি সে হেঁটে হেঁটে চলে যায়, এরকম সে হেঁটে হেঁটেই ঘুরে বেড়ায় এবং সে নির্বাক। তো বিশ্বের যে বার্তা ট্র্যাজেডিতে আছে যে মহানায়ক বীর যখন তার মাথা সমস্ত জয় করে মাথা মেঘের উপর উঠে যায়, সে যখন দুনিয়ার সব সত্য জেনে ফেলে, সে যখন মৃত্যু দেখে ফেলে, সে যখন জীবন দেখে ফেলে, যার আর কোনো কিছু প্রত্যাশা করার নাই, সে তখন নির্বাক হয়ে যায়। তার ওই সাইলেন্স আমরা খেয়াল করবো যে তুমি যে ব্যাপারে যে সাইলেন্স, আবার এখানে বাস্তবতা একটা ক্যারেক্টার বিরাজ করে। তো এটার মধ্যে কোনো ইলিয়াস এই লোকটার সাথে দেখা না হলেও খবরনামার চরিত্রগুলো সৃষ্টি হতে পারতো। কারণ আমি বলছি যে উপন্যাসে চালাচালি হচ্ছে। আপনি আমাদের এক সাহিত্যিক বন্ধু অনেক কাল আগে বলেছেন, আরে খবরনামা এটা তো ওই যে অতীন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নকল করে লেখা। কারণ অতীন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে এক পাগল আছে যে জমিদারের মেজপুত্র, প্রেমের ঠেকাকে একটি অ্যাংলিনিয়ান নারীর প্রেমে পড়ে, তার সাথে তার বিয়ে হয় না, সে পাগল হয়ে কারণ বিন্দা ঝোপ জঙ্গল ইত্যাদিতে ঘুরে বেড়ায়, দারুণ এক চরিত্র। বা সেখানে ইসম শেখ নামে একটা আছে যে এদের বাড়ির মানে বিশ্বস্ত চাকর, কিন্তু একই সঙ্গে তার পরিবারের সদস্য নয়, যে তরমুজকে পাহাড় দেয়। অপূর্ব একটা বর্ণনা। ওখানেও একটা মাজার আছে, একটা ফকির আছে যে মুশকিল আসান ফকির। তো যাই হোক, কিন্তু আপনি এই যে প্লট, এই প্লট আপনি বাংলায় আমরা এর আগে 5-6টা উপন্যাসে বললাম, বঙ্কিম থেকে শুরু করে তারাশঙ্কর, বিভূতির, অমিয়ভূষণ পর্যন্ত আপনি এই প্লট পাবেন। প্লট মোটামুটি একই রকম কাঠামো, কিন্তু এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে, কারণ তার সামনে ক্রাইসিসটা একই। তো সেই ক্রাইসিসের যে ইলিয়াসের যে নিজস্ব ভূমিকা, সেটা কিন্তু ওইতে বলা চলে যে এটা আমাদের দেশভাগ নিয়ে মানে সবচেয়ে মহত্তর উপন্যাস। আবার একই সঙ্গে এই অঞ্চলের কৃষক নিয়ে অপূর্ব উপন্যাস। একই সঙ্গে আমরা যে জমিজের বাপকে দেখতে পাই, সে আমরা বলছি যে সে পাগল, সে পবিত্র পাগল। তো আরেকভাবে দেখেন যে একটা লোক যার উড়ু পর্যন্ত লুঙ্গি গুছানো, সে পানির ভেতর থেকে ভেজা পায়ে উঠে আসছে, সারা গায়ে তার শ্যাওলা লাগানো, তার মাথায় সাপটার শালুকের লতা তার মাথা পেঁচিয়ে আছে, এবং তার সেই মানে এই ধরনের লম্বা চওড়া দেহ, তাকে দেখলে তো আপনার মনে হতে পারে যে সেই বোধের জিনিস। এখন এই যে একটা লোককে দেবতার আদলে ইলিয়াস তৈরি করছেন এবং সেটার উপাদান নিচ্ছেন যে সে একটা পাগল, তার শরীরে ঘা, সে কথা বলে না, বোকা, আবল মানুষ, কিন্তু তাকে তিনি এমন বিউটি দিয়ে নির্মাণ করছেন, তার মুখ থেকে এমন স্লোক বেরোচ্ছে যেটা যে জায়গায় আমরা বলবো যে অ্যাস্থেটিক্সের জায়গায় পলিটিক্স আছে। ইলিয়াসের যে অ্যাস্থেটিক্স, সেটা বঙ্কিমের বা সেটা অন্য কোনো সাহিত্যিকের মতো, এমনকি রাবীন্দ্রিকও না, কোনো কোমল কুতুকুতু জিনিস নাই। কিন্তু ঠিকই এই যে মেয়ের শ্মশানীতে মানে একটা বা বিল শোষাচ্ছে, বিল মানে আমরা বলি খোঁপাচ্ছে, বগুড়া ভাষা বলে শোষাচ্ছে, ওনার উপন্যাসে আছে। এই যে একটা মানে আমি এটাকে বলি অসুরের নন্দন, এটা সুরের না, এটা দৈব না, এটা রোমান না, গ্রিক না, হেলেনিক না, এইটা এখানকার। যেমন কবিতার ভিতরে আমরা এরকম দেখতে পাবো অন্য উপাদানগুলো আছে। ইলিয়াস বহুমাত্রায় যে কাজটা করেছেন, সেই কাজগুলোর মধ্যে তার পলিটিক্স, ঐতিহাসিক ইন্টারভেনশন এবং নভেলের যে একটা উপাদান, যে একটা অবোধ নির্বোধ হৃদয়ের ভিতরে ঔপন্যাসিক লেখক চলে যাচ্ছে, তার মনের ছক আঁকছে।
যেটা বাহাদুর মধ্যে যেমন ব্যবসায় করে, কিন্তু এটা তার থেকে অন্যরকম, কারণ সেই তনুজের বাপের মনটাই হচ্ছে এখানে আমাদের ওই মানে কয়েকশো বছর ইতিহাস, কারণ ওই ইতিহাসের সাথে থাকতে বর্তমানে না। তো ইয়াসের শুধু রাজনৈতিক নয়, তার এই সচেতনতা নয়, তাতে অপূর্ব মৃত্যু বাংলা সাহিত্য যদি বলি আমরা, দুর্গার যে কথার কাছে দুর্গার যে অপূর্ব করুণ মৃত্যু, এরকম একটা মৃত্যু কিন্তু বৈকুণ্ঠের মৃত্যু। তো যে মানে সে তাকে যখন দোকানের মধ্যে তার হাড়ে কোপ দেওয়া হচ্ছে, সে পড়ে গেল, একটা ইঁদুর তার পিঠে পিছে পড়লো, ইঁদুরটার চেঁচামেচি সব, মানে কোনো সৌন্দর্য নাই, পুরো মৃত্যুটাও একটা করুণ এবং নিষ্করুণ। কিন্তু ও মৃত্যুর আগে দেখতে পাচ্ছে যে সে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এবং একটা কার্পলে যেন চলে যাচ্ছে। সে যাকে দেখছে তার কপাল জুড়ে বিরাট একটা কি, সে তার মা, ছোটবেলায় যে মাকে হারিয়েছে। অপূর্ব একটা মৃত্যু দৃশ্য বর্ণনা আপনি যদি আবারও গিয়ে পড়েন, ফলে একটা লেখক বহু মাত্রায় কিন্তু নিজের কারিশমা দেখিয়ে যান। ইলিয়াসের কাজটা শুধু ঐতিহাসিক স্তরে ছিল না, এই অ্যাস্থেটিক্স স্তরেও ছিল। আপনার দর্শক সুপ্রিয় সুধী, প্রবন্ধ উপস্থাপন করলেন কবি ও প্রাবন্ধিক জনাব ফারুক আসিফ। এখন প্রবন্ধের উপর আলোচনা করবেন অধ্যাপক হাসান আল জায়েদ। তাকে অনুরোধ করছি প্রবন্ধের উপর আলোচনা করার জন্য। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সচিব, বাংলা একাডেমির সম্মানিত বিধি মোহাম্মদ আলু, আমার শিক্ষক এবং এই অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক খালিদুজ্জামান ইলিয়াস, আমার বন্ধু, এই অনুষ্ঠানের মূল প্রাবন্ধিক ফারুক ওয়াসিফ এবং এখানে উপস্থিত শ্রোতা, সালাম, শুভেচ্ছা। আমাদের মধ্যে একটা কথা আছে, আমাদের বন্ধুরা প্রায় যেটা আমরা বলি সেটা হলো যে ফারুক ওয়াসিফ কথা বলার পরে আর বলার কিছু থাকে না। ফারুক খুব বিশদভাবে বড় করে জিনিস নিয়ে আলোচনা করেন, সে আলোচনার পরে বলার তেমন কিছু আর থাকে না, ব্যাখ্যা করার তেমন কিছু আর থাকে না। ফারুক খুব সুন্দরভাবে ইলিয়াসের ভাবনার গুরুত্ব আলোচনা করেছেন এখানে, এবং তিনি অনেকগুলো ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছেন, যেগুলোর মধ্যে কয়েকটি আমাদের পরিচিত হলেও অনেকগুলো বেশি নতুন। নিজের স্মৃতি এবং লোক স্মৃতি দুটোর মধ্যে ব্যবধান থাকছে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন মেমোরি নিয়ে প্রচুর কাজ হচ্ছে, সুতরাং এই যে কালেক্টিভ মেমোরি এবং ইন্ডিভিজুয়াল মেমোরি, যার অর্থ ব্যক্তির স্মৃতি এবং সমগ্রের স্মৃতি, দুটোর মধ্যে যেই পারস্পরিক লেনদেন, দুটোর মধ্যে যেই দান্তিক সংখ্যা, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে ফারুকের এই আলোচনার গুরুত্ব আমরা খানিকটা হলেও অনুধাবন করতে পারবো। এর মধ্যে যে নতুনত্ব আছে সেই জায়গাটা আমরা অনুভব করতে পারবো। ফারুক একই সঙ্গে বাবরের রাজনীতি নিয়ে কথা বলেছেন, তার প্রবন্ধের শিরোনামগুলো দিয়ে পবিত্র পাগল এবং ভাবনা। সুতরাং এই যে পবিত্র পাগল, পাগল কেমন করে পবিত্র হয়, এবং পবিত্র শব্দের ইংরেজি পরিভাষা অনেক কিছু লিখতে পারে। এর মধ্যে একটা হলো যে সেক্রেড বা পবিত্রের যে ধারণা, কিন্তু সেক্রেডের যে ধারণাটা সেটা কিন্তু এখন সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এই পবিত্র হওয়ার অনেকগুলো এক অর্থে বেশ কিছু পলিটিক্স আছে, যেগুলোকে আমরা নানাভাবে ব্যাখ্যা করতে পারি। এর সবচেয়ে একদিক থেকে বলা যায় যে মানে যেটা একই সঙ্গে সমস্যাদায়ক এবং যেটা আবার আকর্ষণীয় জায়গা, সেটা হলো যে পাগল না ভিতরে না বাইরে, পাগলের সমাজে জায়গা কি সেটাও নির্দিষ্ট। আমার নিজের শৈশবের কথা মনে আছে, যখন আমরা যে এলাকায় বসবাস করতাম সেখানে 3 জন মানুষ ছিল যাদেরকে আমরা পাগল করতাম। এর মধ্যে একজন
সে টাইফয়েড জ্বর হয়েছে, হঠাৎ করে তার মাথা নষ্ট হয়ে গেছে এবং সে 8 বছর বয়স থেকেই আমরা বলতাম যে তার মাথা ঠিক নাই। সে যেটা করতো, একেবারে খটখটে রোদের মধ্যে, গরমের মধ্যে ঢোল তবলা নিয়ে যে মাঠে আমরা খেলতাম সেখানে বসে এবং এসে তার সঙ্গে আবার যুক্ত হতো আরেকজন যে ঢোল বাজায় এবং দুজন সমানে তাদের নিজের ইচ্ছা মতো গান গাইত এবং সেই গানের কোনো তাল লয় কোনো জিনিস ছিল না, সেই গানের কথা কোনো ঠিক ঠিকানা ছিল না। হিন্দি গানকে বাংলা বানিয়ে দিচ্ছে, বাংলা গানকে হিন্দি বানিয়ে দিচ্ছে এবং সেই সমানে এই ভর দুপুরে গান করে যাচ্ছে। আরেকজন ছিল যে কথাই বলতো না, যে দাঁড়িয়ে থাকতো, ক্রিকেট খেলতে থাকলে আমরা সে উপস্থিত হতো এবং আম্পায়ার হিসেবে দাঁড়িয়ে যেত, তাকে কেউ সরাতে পারতো না সেই জায়গা থেকে। এর মধ্যে আরেকজন ছিল যাকে আমরা পাগল বললেও সে আসলে ঠিক পাগল না, তাকে হয়তো আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারি। এই যে আমাদের সামাজিক পরিসরে একজন মানুষ যাকে আমরা আবল বলবো বা পাগল বলবো, তার যে অবস্থানটা সেটা মানে নানাভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু সে ব্যাখ্যার আরেকটা জিনিস হলো তার সঙ্গে যখন পবিত্রতা যুক্ত হয় এবং পবিত্র প্রাণী এবং পবিত্র মানুষ দুটোর এক ধরনের ব্যবধান আছে। পবিত্র হওয়ার মানেই হলো গিয়ে অনেক ধরনের লোকের, অনেক মানুষের চোখের সামনে উপস্থিত হওয়া এবং একই সঙ্গে নিজেকে মানুষের সামনে এমন ভাবে খুলে বা মেলে ধরা যেখানে মানুষের চোখ আমাদেরকে ক্রমাগত দেখে দিতে থাকে। যেহেতু উনি পবিত্র লোক, তার মানে ওনার কোনো কিছু দেয়ার আছে, তার কাছ থেকে কিছু নেয়ার আছে, তার কাছ থেকে চাওয়ার আছে, কিন্তু পবিত্র প্রাণীকে তো আমরা কোরবানি দিই। সেই জায়গা থেকে পবিত্র হওয়ার সুবিধা অসুবিধা দুই জায়গায়। এই ক্ষেত্রে তমিদের বাবার যে পবিত্র পাগল হিসেবে উপস্থিত হওয়া উপন্যাসের এই সামগ্রিক পরিসরের ক্ষেত্রে সেটার যে রাজনীতি, সেটা নিয়ে ফারুক খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন, সেখানে আমার নতুন করে কোনো কিছু যোগ করার নেই। আমি যে দুটো জিনিস নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হলো গিয়ে ফারুক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে যে কথাগুলো বলেছেন সেটার পরিপ্রেক্ষিতে, আর একটা হলো গিয়ে ফারুক ইলিয়াসের উপন্যাসে কাব্যভাব নিয়ে যে কথাগুলো বলেছেন সেই প্রসঙ্গ নিয়ে। বঙ্কিম নিয়ে ইলিয়াসের নিজেরও লেখা আছে। ইলিয়াসের বেশ দুর্দান্ত দুটো প্রবন্ধ যেগুলো আমার খুবই পছন্দের মধ্যে একটা হলো গিয়ে উপন্যাস ও সমাজ বাস্তবতা, আর একটা হলো গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের রাগী চোখের স্বপ্ন। তো বাস্তবতা এই প্রবন্ধের মধ্যে ইলিয়াস এক জায়গায় বলছেন যে উপন্যাস হতে গেলে উপন্যাসকে সমাজের ভাঙা করাকে ধারণ করতে হয়, তার মধ্যে যে হৃদস্পন্দনটা আছে সেটাকে ধরতে হয়। কোনো কোনো ক্ষেত্রে উপন্যাস ইচ্ছা কাহিনী হয়ে ওঠে এবং তার উপন্যাস যখন ইতিহাসকে ভালোভাবে ধারণ করতে পারে তখন সেটা ইচ্ছা পূরণের কাহিনী হয়। এবং বঙ্কিমের উপর তিনি এই ইচ্ছা পূরণের কাহিনী লেখার দায়টা চাপিয়েছিলেন। তিনি বলেছেন যে এই যে বঙ্কিমের একমাত্র কপালকুণ্ডলা ছাড়া বঙ্কিমের বাকি সব উপন্যাসই মূলত ইচ্ছা পূরণের কাহিনী। বঙ্কিমের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটাই এই উপন্যাসগুলোর মধ্যে ফুটে উঠেছে। এই যে ইচ্ছা পূরণের গল্প বঙ্কিম বললেন সেটার একটা নমুনা ফারুক আমাদের সামনে হাজির করেছেন, সেটা হল যে আনন্দমঠ। আনন্দমঠের শুরুতেই যদি দেখা যায় খুব দুর্দান্ত শুরু। বাংলা সাহিত্যে এত সুন্দর প্রথমাংশ উপন্যাসের তুলনামূলকভাবে কমই আছে। খুব সুন্দরভাবে শুরু হচ্ছে, দারুণ বর্ণনার মধ্য দিয়ে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এটা মূলত 1770 সালের মন্বন্তরের
যে বিবরণ, সেটা মানুষ শুরু এক বছর দেখা গেল যে অনাবৃষ্টি, খরা হয়েছে, তারপরের বছর একটু বৃষ্টি হয়েছে, আবার খরা হয়েছে, ঘরে খাবার নাই, যারা ধনী মানুষ তারা ধান চাল কিনে রেখেছে। কিন্তু তারপরে যেটা হলো সেটা হলো গিয়ে এই তো দুর্ভিক্ষ তো হাজির হয়েছে, কিন্তু তার সঙ্গে দুর্গতিও হাজির হয়েছে। দুর্গতি এই অর্থে যে মানুষ তখন খেতে না পেয়ে তাদের যা কিছু বিক্রি করার আছে সেগুলো বিক্রি করে দিচ্ছেন, এবং বঙ্কিম দেখাচ্ছেন যে ওখানে বিক্রি হয়ে যাচ্ছে প্রথমে হলো গিয়ে গরু, ছাগল, গবাদি পশু, তারপরে ঘরের সন্তান, ছেলে মেয়ে, তারপর মানুষ নিজের স্ত্রীকেও বিক্রি করতে শুরু করেছে। কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা মানে বঙ্কিমের চিন্তার যে দিকটা আমাদের সামনে তুলে ধরলেন, সেটা হলো গিয়ে বঙ্কিম এই যে অবস্থার দায় সেটা উনি চাপিয়েছেন হলো গিয়ে মোহাম্মদ রেজা খান ঘাড়ে, যিনি মুঘলের প্রতিনিধি, যিনি ট্যাক্স কালেক্ট করেন, এবং তিনি এসে 10% বা 10% ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, এবং সেটার কারণে মানুষের দুর্গতি আরো বেড়ে গেছে। কিন্তু ওই দুর্ভিক্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে এই দুর্ভিক্ষের পেছনে মূলত কারণ হলো একদিকে ইংরেজ সেনাদের ভরণ পোষণের জন্য ইংরেজরা ব্যাপক পরিমাণে খাদ্যশস্য কিনে নিয়ে গেছে, সেটা একটা কারণ, এবং আরেকটা কারণ হলো গিয়ে এই যে ক্রমাগত বছরের পর বছর বৃষ্টি হচ্ছে না সেটা। কিন্তু বঙ্কিমের চিন্তার মধ্যে কিভাবে এই দায়টা মুসলমান এবং মুঘলদের ঘাড়ে চলে গেল, সে জায়গাটা কিন্তু ইতিহাসে না। ইতিহাসে ওই জায়গাটা নিয়ে যারা গবেষণা করেছেন তারা দেখেছেন যে দায়টা মূলত একদিকে খরা এবং মানে পরিবেশের যে বিপর্যয় সেটার উপরে, আরেকটা কারণ হলো কি ইংরেজদের যেই অতি দ্রুত এবং খাদ্যদ্রব্য সংরক্ষণ করার নীতি সেটা, এবং এই যে ফ্যামিনের যেই বা দুর্ভিক্ষের যে রাজনীতি সেটা নিয়ে ব্যাপক অর্থনৈতিক আলোচনা হয়েছে, এর মধ্যে এটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বইও লেখা হয়েছে, এবং সেখানে থাকলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে দুর্ভিক্ষকে রাজনৈতিক কারণবশত হয়েছে এরকমই মনে করা হয়। এটা নিয়ে আমি আর বেশি দূর যাব না, এই বিষয়ে পরে হয়তো অন্য কোনো সময় আলোচনা করা যাবে। কিন্তু এই যে বঙ্কিমের চিন্তার যে একদিক থেকে পক্ষপাতিত্ব, অন্যদিকে আবার তার যে লেখার গুণাগুণ, এই দুটো মিলেই বঙ্কিম ইলিয়াস এই জায়গাটা নির্দেশ করেছেন। বঙ্কিমের সীমাবদ্ধতার কথা বলেছেন, কিন্তু একই সঙ্গে তো বঙ্কিম লেখার কথা যদি আমরা বিবেচনা করি তাহলে খুবই বড় লেখক, কিন্তু এই বড় লেখকদের যে ক্ষুদ্রতা, নিজের ইচ্ছা মতো কাহিনী বানিয়ে সেটা জনসম্মুখে উপস্থাপন করার যেই মানে রীতি, সেটাকে ইলিয়াস খুব যে মানে ভালো চোখে দেখেননি, সেটা তার ওই প্রবন্ধগুলো পড়লেই দেখা যাবে। এখন ফারুক যেই কথাটা বলেছেন যে ভাবনামা বঙ্কিমের চিন্তার বিপরীতে দাঁড়িয়ে লেখা, এটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা দিক তার আলোচনা। এই আলোচনাটা আমি অন্য কাউকে দেখিনি, এই জিনিসটা ফারুক উল্লেখ করেছেন, এবং দুটো উপন্যাসের মধ্যকার যেই পারস্পরিক সম্পর্ক এবং বৈপরীত্য, এই জিনিসটা যে ফারুক ওয়াসিফ দেখিয়েছেন সেটার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। একই সঙ্গে ফারুক ওয়াসিফকে ধন্যবাদ দিতে হয় উপন্যাসটির যে লেখার কৌশল এবং তার যে এস্থেটিক কোয়ালিটি, যেটাকে আমরা বলি যে নন্দনতাত্ত্বিক গুণাগুণ, সেই জায়গাটায়ও আমাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখানোর জন্য ফারুকের
পুরো প্রবন্ধটা যদি পড়া যায়, বিশেষ করে সেই অংশটা যেখানে ফারুক এই মৃত্যুর কথা বলছে, অপূর্ব মৃত্যু হিসেবে যে জায়গাটাকে সে চিহ্নিত করছে, সেই জায়গাটা রীতিমতো অসাধারণ। আমি সেই জায়গাটা একটুখানি পড়ে তারপরে আর কি আমার আলোচনা শেষ করতে চাই। এখানে ফারুক লিখেছেন, মহাজনের দোকানে নিজেরই রক্তে ভাসছে বৈকুণ্ঠ। মরে যাচ্ছে সে, তখন তার নজর চলে যায় একেবারে ভেতরের দিকে। সেই নজরে ধরা পড়ে আতমেলা লাল পেরে শাড়ি পরা, মাথা ভরা কালো চুলে লাল সিঁথির আলো জ্বালানো একটি মেয়েকে। বউটি তাকে বকে, বাবা দিনমান কোটে কোটে ঘুরিস, কোটে বেড়াস বাবা, কার ঘরতে যাস, কি কাজ? বাড়ির পেশায় ঢুকলো ঠাকুর ঘরের মধ্যে, বৈকুণ্ঠ মারা যাচ্ছে এবং বৈকুণ্ঠের গলার মধ্যে ছুরি ঢুকে গেছে, তাকে জবাই করা হচ্ছে। এবং সেই মুহূর্তে বৈকুণ্ঠের চোখের সামনে ভেসে আসছে তার মায়ের শাড়ি পরা চেহারা, এবং সেই মা হলো গিয়ে ছোটকালে সে মাকে যে চেহারায় দেখেছে ঠাকুর ঘরের মধ্যে সেই চেহারা। এবং ইলিয়াস কিন্তু এই যে মৃত্যু, এই জায়গাটাকে দুর্দান্ত কাব্য কবিতার সঙ্গে বিবৃত করেছেন। কিন্তু তার সঙ্গে আবার আরো দুটো মৃত্যু আছে, এর মধ্যে একটা হলো আফসারের মৃত্যু, আরেকটা হলো তমিদের বাপের মৃত্যু। এই দুটো মৃত্যু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটো ক্ষেত্রে ইলিয়াস কিন্তু প্রবলভাবে মৃতব্যয়ী। ইলিয়াস তমিদের বাপের মৃত্যু নিয়ে প্রায় কিছুই বলেন না, হঠাৎ করে তমিদের বাপ আটা পাড়াতেই সোজা চোরাবালিতে ডুবে যায়। তারপরে যারা ওখানে কাজ করে তারা দেখে যে তার পাটা শুধুমাত্র উঠে আছে। এই যে কাব্য এবং একই সঙ্গে তুমুল নিয়ন্ত্রণ নিজের লেখার উপরে, সেটা ইলিয়াসের অসাধারণত্ব। এবং সেই অসাধারণত্বের কথা ফারুকের লেখার মধ্যে এসছে, এটার জন্য ফারুককে অসংখ্য ধন্যবাদ। এই যেই মুহূর্তটা উপন্যাসের, এটা আমার খুব প্রিয় মুহূর্ত। মৃত্যুকে এমন অসাধারণভাবে উপস্থাপন করার দৃষ্টান্ত উপন্যাসের ক্ষেত্রে খুব কম আছে। ফারুক একটু আগেই শতবর্ষের নিঃসঙ্গতার কথা বলেছে। শতবর্ষের নিঃসঙ্গতার একজন গুরুত্বপূর্ণ চরিত্র হোজে আরকাদিও বুয়েন্দিয়া, যিনি ওই পরিবারের এক অর্থে বলা যায় যে প্রধান পুরুষ। তিনি যখন মারা যান, তিনি মরে শক্ত হয়ে আছেন, আর চতুর্দিক থেকে ফুলের এবং পাতা ঝরে ঝরে পড়ছে, এই হলুদ রঙের ফুল। তো তেমন একটা দুর্দান্ত মুহূর্ত আছে ইলিয়াসের এই উপন্যাসের। এই মৃত্যুর মুহূর্তটাও প্রায় তেমনই। ফারুককে অসংখ্য ধন্যবাদ। আমি আর আমার আলোচনা দীর্ঘ করব না। আমি আগেই বলেছি, ফারুক বলার পরে আর বেশি কিছু বলার থাকে না, আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, প্রবন্ধের উপর আলোচনা করলেন অধ্যাপক হাসান আমজাদ। এ পর্যায়ে সভাপ্রদানের ভাষণ প্রদান করার জন্য অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসকে মিলিত অনুরোধ করছি। প্রিয় আলোচনা এবং উপস্থিত সুধীবৃন্দ, ফারুক ওয়াসিফ অনেকদিন থেকেই আকুলজাম ইলিয়াসের উপর লিখছেন এবং তার প্রতিটি লেখে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। কারণ তিনি যে ব্যক্তি নিয়ে দেখেন ইলিয়াসকে, এবং যে সূক্ষ্মতা নিয়ে এবং যে তীক্ষ্ণ এক ধরনের বুদ্ধিদীপ্ত তার আলোচনা, সেটা আমার কাছে অপূর্ব মনে হয়। এবং বেশ কয়েকটি প্রবন্ধ তার আছে। আমি তো বলবো যে সে যেন একটা বই, পুরনো একটা বই প্রবন্ধ সংকলন ছাপিয়ে দিয়েছে। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রধান ঔপন্যাসিক, এবং তিনি
অনেক কিছু আলোচনা হয়েছে এখানে। বঙ্কিমচন্দ্র সম্পর্কে বলা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে বঙ্কিমচন্দ্র একজন খুব শক্তিশালী লেখক, কিন্তু তার যে দর্শন, তার যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু খুব প্রতিক্রিয়াশীল। এবং আমাদের বাংলা সাহিত্যের প্রথম দিকটার উপন্যাসে সাম্প্রদায়িকতা ছিল একটা প্রচন্ড রকমের একটা বাজে ব্যাপার। সেখান থেকে আমার মনে হয় সৈয়দ রবিউল্লাহ প্রথম সরে আসেন, তার লাল সালুর মাধ্যমে তিনি দেখান যে সাম্প্রদায়িকতা বলে জিনিসটা এবং ভণ্ডামি যে জিনিসটা, ধর্মীয় ভণ্ডামি, সেই জিনিসটা তিনি সেটা আমরা গর্ব করতে পারি যে আমাদের এই অঞ্চলে প্রকাশিত প্রকাশিত 1948 সালে এই অঞ্চলের মানে প্রকাশিত প্রবন্ধ কত প্রগ্রেসিভ, কত প্রগতিশীল, আর আমাদের বাংলার সাথে প্রথম দিকের উপন্যাসগুলো কত প্রতিক্রিয়াশীল ছিল। এদিক থেকে আমি গর্ববোধ করি যে আমরা প্রগতিশীলতার দিক থেকে আমাদের আগেকার জেনারেশনের যে উপন্যাসিক যারা আছেন তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকার প্রমাণ আমরা দেখাতে পেরেছি। খোয়াবনামা উপন্যাসটি বাংলা সাহিত্যে আমি বলেছি যে একটা অন্যতম প্রধান, আমার মনে হয় প্রথম 10টা উপন্যাসের মধ্যে এটাকে অনায়াসে ধরা যায়, প্রথম 10টা মানে ইম্পর্টেন্ট উপন্যাস হিসেবে। তো খোয়াবনামায় কাব্যিকতা খুব বেশি, কবিতা তো জীবনেরই অংশ। অনেকে বলেন যে উপন্যাসে কাব্যিকতা থাকলে উপন্যাসে যে ধারটা নষ্ট হয়ে যায়, আসলে সেটা ঠিক না। কাব্যিকতা জীবনেরই অংশ এবং কবিতা, এটা আমার কাছে পুরোটা বইটা একটা কবিতার বই মনে হয়। এত ভাষা যেরকম এবং এত ছড়া কবিতা, শ্লোকের ব্যবহার এবং সেই শ্লোকগুলো তিনি নিজেই আবিষ্কার করেছেন, নিজেই লিখেছেন। এসব কিন্তু পুঁথিতে পাওয়া শ্লোক নয়। তিনি অনেক পুঁথি পড়েছিলেন এই উপন্যাস লেখার আগে, বাংলা বাজারে গিয়ে প্রচুর পুঁথি খুঁজে খুঁজে কিনে নিয়ে আসতেন এবং সেসব পড়েছেন। সেসব থেকে একটা ধারণা করতে পেরেছেন পুঁথিতে এত ছন্দ মিলে পাওয়া যায় না, কিন্তু এই খোয়াবনামার যে শ্লোকগুলো আছে সেখানে দেখবেন ছন্দ একেবারে নির্ভুল, এসব তার নিজেরই লেখা। তো এইসব দিয়ে তিনি পুরো উপন্যাসটাকে একটা চমৎকার একটা কবিতার কাব্যিক উপন্যাসে পরিণত করেছেন। কিন্তু এই উপন্যাসের যে চরিত্রগুলো তারা নিজেদের ভিতরে যেরকমভাবে তাদের যে সংগ্রামের চিত্রটা, সেটা খুব উচ্চবিত্তের চিত্র না, সেটা নিম্নবিত্ত একেবারেই মানে মাটি ঘাসা মানুষের কাহিনী। এবং সেখানে যে কীভাবে শ্রেণী সংগ্রাম চলছে, শ্রেণী যারা যাদের এক্সপ্লয়েটার্স, শোষক তৈরি হচ্ছে এখন নিম্নবিত্তের মধ্যেও, সেই জিনিসগুলো তিনি কৃষক, মাঝি, চাষি, যোদ্ধা, এদের ব্যাপারগুলো এত সূক্ষ্মভাবে এবং এত পরিষ্কারভাবে আমি মনে হয় না অন্য কোনো উপন্যাসে এইভাবে এসছে। এই জন্য আমি মনে করি খোয়াবনামা বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস। এবং এই উপন্যাস আমরা কেন এত ভালো উপন্যাস লিখেও বিশ্ব সাহিত্যে আমাদের স্থান করে নিতে পারি না, আমি জানি না কেন। আমার মনে হয় একটাই কারণ, একটা হচ্ছে অনুবাদের খুব দুর্বলতা এবং অনুবাদের সম্ভাবনা খুবই কম, অনুবাদ আমরা কম করেছি। এমন একটাও আমাদের সাহিত্যকর্ম নেই যেটা 12-13টা ভাষার মধ্যে হয়েছে। আপনি দেখাতে পারবেন না যে এই বইটা বাংলা সাহিত্য, এটা 13, 14, 15 ভাষায় পৃথিবীর অনুদিত হয়েছে। অথচ ইউরোপে যেসব লেখা হচ্ছে, স্প্যানিশ, আমেরিকায় যেসব লেখা হচ্ছে, সেগুলি কিন্তু ওরা বহু ভাষায় হয়ে থাকে। নিকোস কাজানজাকিসের দৈর্ঘ্য দেখলি প্রায় 50টা ভাষার অনুদিত হয়েছে, বাংলায় ছিল না, বাংলায় হয়েছে। তা এই জন্য অনুবাদের ব্যাপারটা আমাদের দেখার দরকার, বিশেষ করে হলেও সেটা কেন বিদেশে কিংবা পাশ্চাত্য জগতে সেটা কেন কোনো প্রভাব ফেলছে না কিংবা আলোচনা হচ্ছে না, সেটা আমি জানি না কেন। খোয়াবনামা অনুদিত হয়েছে, সম্প্রতি অরুণাভ সিনহা করেছেন, কিন্তু খুব মেকানিক্যাল অনুবাদ, ঠিক এই প্রাণটা আসেনি। এখন একটা যদি প্রাণ না আসে একটা অনুবাদের মধ্যে, তাহলে সেই অনুবাদটা কেন প্রবর্তিত হবে? এই জন্য আমার মনে হয় এই অরুণাভ সিনহার
অনুবাদটা যদিও পেঙ্গুইনই করেছে, এটা পেঙ্গুইন ইন্ডিয়া, কিন্তু এটা কোনো ইম্প্যাক্ট, কোনো রিসেপশনটা কীরকম হয়েছে সেটা আমার কাছে আমি জানি না, মনে হয় তেমন কিছু হয়নি। সেই জন্য অনুদিত হলেই যে সেই জিনিসটা ভালো হবে, মানে পাঠক গ্রহণ করবে তা না, সেটাকে একটা রিভিউ করতে হয়, এবং রিভিউটা করা দরকার ওই পাশ্চাত্য জগতেরই নিউ ইয়র্ক টাইমস কিংবা নিউ ইয়র্কার এই ধরনের পত্রিকার যারা রিভিউয়ার আছেন তারা যদি করেন, ভালো রিভিউ করেন, তাহলে সেটা ওই জগতে ওদের নিয়ে ওটা আলোড়ন তোলে, কিছু দিনের জন্য হলেও তোলে। তো আমাদের দেখাবার মতো কম জিনিসই আছে বাংলা সাহিত্যে, বিদেশিদের অনেক জিনিস আছে, কিন্তু অনুবাদের অভাবে সেটা দেখানো যাচ্ছে না। রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি লিখে সেই যে 1912 সালে তিনি অনুবাদ করেছিলেন, এবং তারপরে নোবেল প্রাইজ পাওয়ার পরে সেটা একটা আলাদা মাত্রায় চলে গিয়েছিল, এবং অন্তত 5-6 বছর পর পর্যন্ত তার একটা ইম্প্যাক্ট পশ্চিমা জগতে ছিল, পাশ্চাত্য জগতে ছিল। এরপরে সেটা মরে যায়। রবীন্দ্রনাথ 1929-30 সালের মধ্যেই ইউরোপে হারিয়ে যান। ইদানিং তো রবীন্দ্রনাথকে চেনে না কেউ। রবীন্দ্রনাথ আমাদের জন্য অপরিহার্য, আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথ একেবারেই, মানে এখনো পর্যন্ত অপরিহার্য বলব বাঙালি অগ্রহিত শ্রেণীর কাছে। কিন্তু পাশ্চাত্য জগতে তিনি ওই ভিক্টোরিয়ান যুগের কোনো অখ্যাত কবি নাকি তাকে মনে করা হয়। তা এই জন্য আমি বলবো যে আমাদের যারা প্রতিভাবান ফিকশন রাইটার, প্রতিভাবান সাহিত্যিক আছেন, তাদের লেখা যেন ভালো ইংরেজিতে অনুদিত হয়ে বৃহত্তর যে রিডিং পাবলিক আছে পাশ্চাত্য জগতে তাদের হাতে পৌঁছে, এবং তারা জানতে পারে যে বাংলা সাহিত্যে এরকম বিশ্বমানের উপন্যাস লেখা হচ্ছে, বিশ্বমানের সাহিত্য রচনা হচ্ছে। এছাড়া আমরা একেবারেই লোকালাইজড হয়ে আছি, গণ্ডিবদ্ধ হয়ে আছি। তো ফারুক ওয়াসিফের যে প্রবন্ধটা, এটা আগে পেলে ভালো হতো, কিন্তু এই প্রবন্ধ যথারীতি তার প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর মনে হয় গবেষণা করেই তার লেখা যেসব আছে। বাক্যের কথা বারবার এসছে এখানে, কিন্তু এখানে যে কল্পনার যে শক্তি, যে ব্যাপারটা, মানে স্ট্রেংথ টু ড্রিম, সেই জিনিসটা আত্মজীবন ইতিহাসে প্রচণ্ডভাবে খোয়াবনামা দিয়ে বিশেষ করে দেখা যাচ্ছে। খোয়াবনামার এই কল্পনা শক্তির দ্বারাই তিনি এই উপন্যাসটিকে টেনে নিয়ে গেছেন, এবং আমার মনে হয় একটা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি উপন্যাসে পরিণত করেছেন। এখানে মৃত্যুর কথা বলা আছে, দুটো মৃত্যু আকবর ইংরেজের উপন্যাসে খুব উল্লেখযোগ্য। একটা তো ফারুক ওয়াসিফকে বলছে যে ওই বৈকুণ্ঠ গিরির মৃত্যুটা চমৎকার, ওকে রায়টের মাধ্যমে মারা হয়েছে, তার গোদাম ঘরে ছিল, সে তখন রায়ট ছিল মুসলমান, তো তাকে মেরে সে তখন একটা ইঁদুরের সঙ্গে তার মৃত্যুর তুলনা করছে, ইঁদুরও মারা যাবে, এবং সেই মৃত্যুটা চমৎকারভাবে আসছে। সে দেখছে সে ছোট হয়ে আসছে, ছোট হতে হতে শেষ পর্যন্ত দেখে একটা মহিলার কোলে সে দৌড় খাচ্ছে, বলে তাকে আদর করছে, এবং সেই মহিলাটার শিখিতে সিঁদুর এবং তার শাড়ি লাল করে শাড়ি, সেটা তার মা বহু আগে মারা গেছে, কিন্তু সে মৃত্যুর সময়টায় সেই মায়ের কোলে আবার চলে গেল বৈকুণ্ঠ। এটা একটা মৃত্যুর দৃশ্য, অনেকক্ষণ ধরে করা হয়েছে দৃশ্যটা। আর একটা দৃশ্য আছে চিলেকোঠা সেতায়, চিলেকোঠা সেতার যে হাড্ডি খিজিরের মরণটা, সে গুলি খেল, সে ভাবলো কোনো ট্রাক তাকে চাপা দিয়েছে, সেটা হেল্পার হিসেবে কাজ করতো, মেকানিক হিসেবে কাজ করতো। তো সে তখন কোন হালায় ট্রাক উঠে সেই ধরনের কি খিস্তি করছে, আর সে মারা যাচ্ছে। তার মৃত্যুর যেমন চমৎকার একটা অনেকক্ষণ ধরে বর্ণনা করা আছে, বৈকুণ্ঠ গিরির মৃত্যু, এই দুটো মৃত্যুই দুটো উপন্যাসে একটা অপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। তো আত্মজীবন ইতিহাস এইভাবে তার ইয়ের কথা বলছিলাম, ট্রান্সলেশনের কথা। সম্প্রতি 2-3 বছর আগে 3টে সাহিত্যকর্মকে সিলেক্ট করা হয়েছে, ওটা কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে করা হয়েছে, যে অনুবাদ করা হবে। শোনা অবাক হবে, একটা হচ্ছে রামায়ণ মহাকাব্য,
আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের কালান্তর, প্রবন্ধ সংকলন, আরেকটা হচ্ছে চিলিকোটার সেটা। জানেন এই তিনটে কিভাবে মেলালো? হ্যাঁ, কিন্তু এই তিনটে অনুবাদ করার জন্য তারা ইয়ে করেছে কলম্বিয়া ইউনিভার্সিটি, এবং সেখানে গায়ত্রী বিভাগ কাজ করেন, উনিও আছেন এর মধ্যে, একটা টিমের মধ্যে আছে, তারা করছে। কিন্তু চিলিকোটার সেপালটা যে অনুদিত হচ্ছে, সেটা আমি কিছুদিন গায়ত্রী বিভাগের সঙ্গে ফোনে মাসখানেক মতো ছিলাম আর কি। তো উনি মাঝে মাঝে জানতে চাইতেন এটা কীভাবে ক্লারিফিকেশনের জন্য। তো সেখানে দেখলাম উনি নিচ্ছেন হচ্ছে ভাবনগরে একজন ভদ্রলোক ছিলেন, সেটা অনুভব করছেন না, রিচ রিচ উনি বাংলা জানেন ভালো, নেটিভ স্পিকার ইংলিশ, এবং আমেরিকান শিকাগো ইউনিভার্সিটিতে উনি ছাত্র ছিলেন, এখন কোথাও আছেন আমেরিকার কোথাও। উনি সিলেটে বহু বছর ছিলেন, এখন খাসিয়া মেয়েকেও বিয়ে করেছেন, এবং সেই ভদ্রলোক চিলিকোটা সেটা অনুবাদ করছেন। এবং সাইমন জাকারিয়ার পত্রিকা ভাবনগরে এটা মোটামুটি রেগুলার ছাপা হচ্ছে, অংশ বিশেষ করে। তো সেইটাই ওই গায়ত্রী বিভাগের কাছে পাঠানো হতো, ওই বদলে পাঠাতেন, গায়ত্রী বিভাগ দেখে ওইখান থেকে তা অনুবাদ উনি আবার কারেক্ট করতেন, গায়ত্রী কারেক্ট করে সেটাই রাখা হতো আর কি। এভাবে তত্ত্বের কাছে জানি না, পরে ওই ডোনাল্ড রিচ উনি রাজি হন কিনা যে চেঞ্জগুলো করা হচ্ছিল, ওখানে দেখা গেল যে অনেক জিনিস ওই ভদ্রলোক হয়তো ঠিক সেভাবে বুঝতে পারেননি, সেভাবে ঠিক হচ্ছিল না, গায়ত্রী অন্তত বসন্ত প্রকাশ করেছিলেন। তো এইভাবে করে শেষ পর্যন্ত হয় না। আমি খুব আশাবাদী না যে চিলিকোটা সেটা যে মানে প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে সেটা যে খুব ভালো একটা অনুবাদ হবে আমার মনে হয় না। এটা তো আমার খুব মেকানিক্যাল মনে হচ্ছে। আসলে আপনাদের ইলিয়াসের দুটো উপন্যাসই এত বেশি মাটি ঘাসা, এখানকার মাটি ঘাসা, যে এটাকে অনুবাদ করা অলমোস্ট ইম্পসিবল। একজন নেটিভ স্পিকার, মানে যার মাতৃভাষা ইংরেজি, তিনি যদি এটাকে বাংলা খুব ভালো জানেন, কিংবা একজন বাঙালি কারো সাহায্য নিয়ে তিনি যদি অনুবাদ করেন, তাহলে হয়তো একটা কিছু জানাতে পারে। আদারওয়াইজ আমাদের ভালো সাহিত্যগুলো কিন্তু এভাবে বিশ্ব সাহিত্যে অপরিচিত থেকে যাবে। তা আমি তো এই যে উপন্যাসের ইলিয়াসের যে কথাগুলো বলছি আর কি, যে আরেকটা ব্যাপার আমি জানতে চাই, বগুড়ার ভাষা এত সুন্দর ব্যবহার এই খোয়াবনামা আর চিলিকোটা সেপাল দুটোতে আমি আর কোথাও দেখি। বগুড়া ভাষা দু একটা উপন্যাসে কেউ করেছেন, কিন্তু এত চমৎকারভাবে এটা যে সাহিত্য, বগুড়া ভাষা এমনিতে একটু খটমটে, ঠিক মানে শুনতে খুব ভালো লাগে তা, কিন্তু এইটা ওই বই দুটো পড়ে চরিত্রগুলো যেভাবে বগুড়া ভাষায় ব্যবহার করছে, কথা বলছে, তাতে চমৎকার মনে হচ্ছে। এত মিষ্টি ভাষা বগুড়াতে ছিল, এটা আমি নিজেও বগুড়ার লোক হয়ে জানতাম না। তো এই জন্যে শহরেরটা খটখটে এবং পশ্চিমের দিকটা একটু খিয়ার অঞ্চল বলে ওটা একটু, কিন্তু ওই পূর্বাঞ্চল যেটা চন্দ্রবৈশাখ সারিকান্দি যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলো, এই অঞ্চলের পোড়াদহ অঞ্চলের ভাষা বোধ হয় একটু পরিমাটির একটা প্রভাব থাকতে পারে। তা এই দুটো উপন্যাসই অনুবাদ হওয়া খুব দরকার, এবং ভালো লোকের দ্বারা ভালো লোক মানে যিনি বাংলা একেবারে মানে পারদর্শী সেই ধরনের। আর ইদানিং আর একটা জিনিস আমি একটু ইনফরমেশন দিতে চাই, যে ইংরেজিতে ইলিয়াসের উপরে প্রথম যে বুক লেন্থ একটা লেখেন শুভরঞ্জন দাশগুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্ত কাজিন, ওটা প্রথম ফুল লেন্থ ইংরেজি বই আপনার। তো এই ভদ্রলোক আরেকটা সংকলন করছেন, এর আগে একটা ইয়ে বেরিয়েছিল সংকীর্তন
পত্রিকা বলে কলকাতায় একটা পত্রিকা আছে, সেখানে ইলিয়াস সংখ্যা করেছিল বিশাল একটা সংখ্যা, এত যত্ন নিয়ে ওরা করেছিল, 700 পৃষ্ঠারও বেশি। কোনো কোনো ম্যাগাজিনের বিশেষ সংখ্যা এরকম হতে পারে। অনেক ছবি আছে, অনেক স্কেচ আছে, কার্টুনের মতো আছে, সব কিছু মিলে একটা অত্যন্ত সমৃদ্ধশালী এবং অনেকগুলো প্রবন্ধ, 25-30টা প্রবন্ধ। সেখানে ইতিহাসের নিজের লেখা আছে, চিঠিপত্র আছে, সাক্ষাৎকার আছে। হ্যাঁ, এইসব নিয়ে ওই সন্দীপনের যে সংখ্যাটা, সেটা একটা খুব রিচ। এবং আমার তো মনে পর্যন্ত ইলিয়াসের উপরে যত বেরিয়েছে সংকলন, ওটা একটা শ্রেষ্ঠ সংকলন। ওইখান থেকে অধিকাংশ অনুবাদ করেছেন এই ভদ্রলোক সুবরঞ্জন দাস, এবং সেটা করেই উনি এই বইটা বার করেছেন, হিন্দি বই, যেটাকে টাইটেল দিয়েছেন এরকম, ইলিয়াস স্পিক্স অ্যান্ড আদার্স স্পিক ইলিয়াস, এই ধরনের কি একটা নাম। তো সেটা সম্ভবত ইউপিএল করবে, আশা করি আগামী বছর সেটা বেরিয়ে যাবে। এরকমভাবে ইংরেজিতে কিংবা অন্য ভাষায় অনুদিত না হলে বাংলা কিন্তু একেবারে কর্পণ হয়ে পড়েছে। বাংলা সাহিত্যের যে ভালো ভালো লেখাগুলো বেরোচ্ছে, এসব বহির্বিশ্বে জানতেই পারবে না। আর ইলিয়াসকে তবুও হয়তো অনুবাদ করা যেতে পারে অনেক পরিশ্রম করে, কিন্তু আরো যে অথর যারা আছেন, শহীদুল সাহিদ কিংবা মামুন হুসাইন, এদের লেখা অনুবাদ আমার কাছে মনে হয় একেবারে অসম্ভব। যে ধরনের লেখা দেখি, ইলিয়াসের কাব্যিকতা আছে, ইলিয়াসের ব্যক্তি আছে অনেক, তার চিন্তা ভাবনা সবকিছু একটা মানে পরিষ্কার একটা ইয়ে পাওয়া যায়, তার কোনো কুয়াশা নেই। অর্থাৎ তাকে অনুবাদ করা সম্ভব। আমার মনে হয় খুব ভালো যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ কিংবা অন্য যে ভাষার মধ্যে হচ্ছে, টার্গেট ল্যাঙ্গুয়েজে যদি খুব ভালো দখল থাকে, মাতৃভাষার মধ্যে দখল থাকে, এবং সোর্স ল্যাঙ্গুয়েজ মানে বাংলাটার কথা বলছি, সেটাতে যদি যথেষ্ট দখল থাকে, তাহলে ভালো অনুবাদ সম্ভব। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করবো যে তার অনুবাদ হবে অনেক, এবং এভাবে বাংলা সাহিত্য খুবই নেগলেক্টেড সাহিত্য মনে হচ্ছে বিশ্ব সাহিত্যের পর্যায়ে। আমাদের মাতৃভাষা, আমাদের ভাষা হচ্ছে সপ্তম বৃহত্তম ভাষা, পঞ্চম কি ষষ্ঠ কি সপ্তম বৃহত্তম ভাষা। এত লোক কথা বলে, প্রায় 50 কোটি লোক এই ভাষায় কথা বলছে, জীবন্ত ভাষা। পৃথিবীতে বহু ভাষা আছে, প্রায় 5-6 হাজার ভাষা আছে, অনেক ভাষা মরে যাচ্ছে, অনেক ভাষার কোনো স্ক্রিপ্টই নেই, তারা রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে তারা সাহিত্য চালু করার চেষ্টা করছে। কিন্তু বাংলা ভাষা এতদিনের পুরনো এবং এত রিচ, এত মনীষী এসছেন এই ভাষায়, লিখেছেন, তাদের চিন্তা ভাবনা, এর একটা ইয়ে হওয়া দরকার। বহির্বিশ্বে, বৃহত্তর বিশ্বে এর একটা মানে পরিচিতি ঘটনা দরকার। সেই জন্য অনুবাদের উপরে জোর দেওয়া একেবারে দরকার, এবং বাংলা একাডেমি এই ব্যাপারে খুবই আগ্রহী। যিনি মহাপরিচালক সাহেব নিজেও একজন স্কলার এবং রাইটার, এবং অনুবাদের ব্যাপারে উৎসাহী। আমার মনে হয় আমাদের যথেষ্ট অনুবাদ হওয়া দরকার, মিডিয়াস অনুবাদ হওয়া দরকার। বাংলা সাহিত্যে অন্য যেসব বলিউল্লাহ নিজেও কিন্তু অনুবাদ করেছেন, ভালো রেসপন্স ভালো না, কিন্তু যাদের অবশ্য ওরা অনুবাদ করেছিল, খুব ভালো হয়নি। তারপরে কিন্তু ইংরেজি একটু উপন্যাস লিখছেন, আর কি একেবারে ফ্লপ। ইংলিশ উপন্যাস লিখতে গেলে যে দখল দরকার, আমরা ইংরেজি পড়েছি বহু বছর থেকে, কিন্তু সেই দখলটা আমাদের আসেনি, ফর সাম রিজন জানি না। আমরা প্রায় 12-13 বছর আমাদের ইংরেজি ব্যাকগ্রাউন্ড, ইংরেজি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই যে মাতৃভাষার তো একটা দখল, সেটা আমাদের এতদিনেও হয়ে ওঠেনি। এবং সেটা না হলে আমরা কখনই দ্বিতীয় ভাষা অনুবাদ করে বাইরে প্রচার না করতে পারলে বাংলা ভাষা ওই একটা লোকাল ভাষা হিসেবে। তো যাই হোক, আমি আশা করি ভাবনামা আরো ভালো অনুবাদ
অনুদিত হবে, অনুবাদ হবে। এই ছড়াগুলো, অপূর্ব ছড়াগুলো, সেসব সন্দেহ অনুবাদ করার মতো যোগ্যতার লোকের আছে না, অনুবাদকে থাকতে হবে। তারপরে চিলিকটার সাথে যে অনুদিত হচ্ছে সেটা হওয়ার পরে কি রিসেপশন হবে জানি না, তবে আশা করি এভাবে যদি আমাদের এক রবীন্দ্রনাথের পরে আর একজনের নাম বলতে পারবেন না যার কথা ওই ইউরোপ সেভাবে চেনে। রবীন্দ্রনাথ একই ওই বললাম কয়েক বছরের তার পরিচিতি, সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, হবে WBS ছিলেন তার পাশে, তারা নানাভাবে তাকে প্রমোট করছেন। তিনি একটা খুব ভাগ্যবান ব্যক্তি, তিনি নোবেল প্রাইজটা পেয়ে গেছেন এবং ওইভাবে ইউরোপে পরিচিত হয়েছেন, ল্যাটিন আমেরিকাতে পরিচিত হয়েছেন ওই ইংরেজির মাধ্যমে, তারপরে কিছুটা স্প্যানিশের মাধ্যমে। রবীন্দ্রনাথের এই সৌভাগ্য, বড় পুত্র রবীন্দ্রনাথ, তিনি একমাত্র বাঙালি যার গীতাঞ্জলি বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। কিন্তু এরপরে আর তেমন কোনো নাম আমার অন্তত জানা নেই যিনি বিশ্ব সাহিত্যে পরিচিতি লাভ করেছেন। আমি শুনেছি যে চীনারা নাকি নজরুল ইসলামের মানে পুরো অনুবাদ করেছেন, মানে সমগ্র রচনা সমগ্র কথা হচ্ছিল না। আমাকে ওই রোগের পুরো ইয়ে করে করেছেন। এটা হচ্ছে কিন্তু রিসেপশনগুলো কিরকম সেটা আমরা ঠিক সেভাবে জানি না। তো রবীন্দ্রনাথকে কমিউনিস্ট চায়না কিংবা এখন আধা ক্যাপিটালিস্ট কমিউনিস্ট চায়না কিভাবে দেবে, তার যে ফিলসফির একটা তো বয়স থাকে, কোনো কোনো ফিলসফি মরে যায়, কোন কোনো ভাববাদী আবার কখনো কখনো রিভাইভ করে। যেমন রুমি কিন্তু পশ্চিম জগতে বেশ পরিচিত, পপুলার, যে মানে কি মিস্টিসিজম, মরমীবাদ এই যুগে মরমীবাদের ব্যাপারটা মানে পপুলার হবে সেটা কল্পনা করা কঠিন, কিন্তু তবুও দেখা যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক সময় তারা এইসবে রিফিউজ করছে। গীতাঞ্জলি পপুলার হয়েছিল ওই একটা রিফিউজের থেকে। ওই সময় হতাশা ছিল প্রচুর, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে, ওদের এক ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে বিশ্বাসের মধ্যে। তখন তারা ওই স্পিরিচুয়াল দিকে ভাব তাদের দিকে তাদের ঝুঁকি ছিল, সেজন্য পপুলার হয়েছিল। তারপরে কয়েক বছরের মধ্যে সেটা শেষ হয়ে গেছে। যাই হোক, এইভাবে টানা পড়ে চলে সাহিত্য ক্ষেত্রে, সাহিত্যের ভাবে আদান প্রদানে কখনই কেউ বলতে পারবে না যে এটাই দিকে যাবে। কোনো অখ্যাত জিনিসও বহু বছর পর আবার রিভাইভ হয়। জন ডানের লেখা বহু বছর পপুলার ছিল না, তারপরে 1914 সালের দিকে ওঠে, হঠাৎ করে একজন তার লেখা দিয়ে লিখলেন, তারপর থেকে পিএসসিডির লিখলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি। এইভাবে মেটাফিজিক্যাল পোয়েট্রি খুব পপুলার হয়েছে, জন ডান তখন টুঙ্গি উঠলেন। এইভাবে ইতিহাসের যে পরিক্রমা আছে তাতে বোঝা মুশকিল কে কখন খ্যাতি লাভ করবে, কে কখন উঠবে, নামবে। তা আখতার উসমান ইলিয়াস আমাদের সাহিত্যের আশা করা যায় যদি ভালো অনুবাদ হয় তাহলে সেটা উনি হয়তো বিশ্ব সাহিত্যে স্থান পেতে পারে। বিশ্ব সাহিত্যে তার এই দুটো উপন্যাস, আমি বলবো এটা মহাকাব্যিক উপন্যাস দুটোই। একটা জাতির পুরো জিনিস নিয়ে, জাতির পুরো যে ডেভেলপমেন্ট, তার চিন্তা ভাবনা নিয়ে যে রচনা। খোয়াবনামার একটা জিনিস আমি তাকে একদিন বলেছিলাম যে তুমি খোয়াবনামায় কোনো ওপেন এন্ড রাখনি কেন? ওপেন এন্ডেডনেস বলে একটা জিনিস হচ্ছে উপন্যাস, মানে উপন্যাস পড়ার পরেও শেষ হয়ে যায় না, কাহিনী চালু থাকে মানে পাঠকের কল্পনায়। যেমন চিলেকোঠার সেপায় দেখাচ্ছে যে ওই হাতি কুটিরের সোলটা সেটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, একটা ওপেন এন্ডেডনেস, যে একটা শ্রেণীহীন কিংবা সোসাইটিতে কিংবা প্রোলেটারিয়ান লিডারশিপের আন্ডারে এক ধরনের লিডারশিপ দেওয়ার জন্য মধ্যবিত্তকে বেরিয়ে আসতে বলছে চিলেকোঠা থেকে।
এক ধরনের ওপেন এন্ডেডনেস আছে। পপ নামে আমি সেরকম ওপেন এন্ডেডনেস না দেখে আমার ভাইকে বলেছিলাম যে তুমি এই ধরনের একটা করণী কেন। তো একটু বিরক্ত হয়ে বললো যে কেন, হাতে যদি আকাঙ্ক্ষা কারো থাকে সেটা অসুবিধা কি, সেটা তো এক ধরনের অপটিমিজম। সে শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে, সকিনা সে শক্ত মাটিতে দাঁড়িয়ে ওর বাবা দাদা যে চোরাবাড়িতে ডুবে গেল, আর সকিনা শক্ত মাটিতে দাঁড়িয়ে চাঁদের হেসেলে সে ভাত রান্না দেখছে, ভাত খাও, তারপর বলছে না ভাত খাও, মানে ভাতের যে আকাঙ্ক্ষা সেটার মধ্যে অসুবিধা কি, ওটা এক ধরনের অপটিমিজম, এক ধরনের ওপেন এন্ডেডনেস। ভাত পাওয়ার যে মেকানিজম আছে সেই জন্য সংগ্রাম চলবে, এভাবে আমাকে সে বুঝিয়ে দিয়েছিল। যাক, আপনাদের অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনারা বসে শুনলেন। ফারুক আসিফকে আমি ধন্যবাদ দিই, চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন করার জন্য। আলোচক খুব ভালো বলেছেন, আলোচনা করেছেন। আর আমাদের মহাপরিচালক স্যার এসেছেন এখানে, অনেকক্ষণ থেকে প্রায় নিয়ে এসছেন মাসুদ সাহেব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিয় সুধী, সভাপ্রধান অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসের ভাষণের মধ্য দিয়ে শেষ হলো কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস স্মরণ সভা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে যারা এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন সবাইকে বাংলা একাডেমির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।